আজকের এই এপিসোডটি আমাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি অলরেডি এই মুহূর্তে স্টুডিওতে আছেন। আমরা তার সাথে কথা বলবো এবং তার ঘটনা শুনবো। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি হাসান, এসেছি মতিঝিল থেকে। আর এবারে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনার বোনকে নিয়ে, তাই না? জি জি, এটা আমার আপনার বোনকে বোনকে নিয়ে। কেন্দ্র করে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আপনার বোন, আপনি বলছিলেন যে তার কিছু অদ্ভুত ধরনের ক্ষমতা অর্জন করেছিলেন তিনি কোন একটা সময়, তার জীবনের কোন একটা সময়। জি, কি ছিল এবং কি সেই ঘটনা, সেটা আমাদের লিসেনারদের জানান আপনি। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। তো ঘটনাটা হচ্ছে আমার বড় বোনকে কেন্দ্র করে। আমার বড় বোনের তখন এসএসসি এক্সাম সামনে ছিল। তো সামনে থাকাকালীন অবস্থায় তো উনি পড়াশোনা করতেছেন। একদিন সন্ধ্যাবেলা পড়াশোনা করছেন, আমিও পাশেই ছিলাম। তো হঠাৎ বড় আপু মানে চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করলো। তো আমি বুঝতে পারলাম না আসলে মেইন ঘটনাটা কি, কাঁদছেন কেন। তো আমি আম্মাকে ডাক দিলাম, আম্মা আসলেন, এসে বললেন যে আসলে প্রবলেমটা কি। তো উনি কিছু বলছেন না, শুধু মানে অঝরে কাঁদছেন। আচ্ছা, তো আম্মা এটা মানে বুঝতে পারলেন না, তো আমাকে বললেন যে তোমার বাবাকে ডাক দাও। আচ্ছা, তো আমি বাবা ছিলেন বাজারে, তো আমি বাবার কাছে গেলাম। ওই সময় আসলে এরকম ফোন ছিল না, তো বাবাকে নিয়ে আসলাম। এসে দেখি মানে যতটুকু কাঁদতে ছিল, এসে দেখি তার থেকে বেশি কান্না করতেছেন। আচ্ছা। তো আমার বাবা যখন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তো উনি কিছু বললেন না। তো এরকম করে ওই রাতটা চলে গেল। আচ্ছা, তারপর পরের দিনের যে কাহিনীটা, পরের দিন থেকে আমার বড় অপুর মাঝে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সেই পরিবর্তনগুলো কিরকম, যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, আবার দেখা যায় যে হঠাৎ করে তার মাথা ব্যথা, হঠাৎ করে কান্না। তো এরকম হতে হতে তো গ্রামে যেটা হয় আর কি, যে সবাই বলতেছিলেন যে আমার বড় অপুকে ভূত বা জিন এই টাইপের কিছু একটা মানে অ্যাটাক করছে আর কি। তারপরে আমরা এক কবিরাজের সান্নিধ্যে যাই। তো উনি আসলেন, এসে বললেন যে হ্যাঁ, ঘটনাটা এরকমই যে তাকে জিনে ধরেছে। তো জিনে ধরছে, এটা তো সারানো দরকার। তো সারানোর জন্য আমরা গ্রামের কয়েকজন কবিরাজ কে আমরা ডেকে আনি এবং চেষ্টা করি, কিন্তু হয়নি ওই সময়টাতে। তো এরকম বেড়েই যাচ্ছিল আপুর প্রবলেমটা। তো আপুর মাঝে মাঝে যেটা হতো, সেটা হচ্ছে যে হয়তো 6 থেকে 7 দিনের মধ্যে তার হয়তো কোনো 7 দিন কান বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন চোখ বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন কথা বন্ধ থাকতো। তো যখন কথা বন্ধ থাকতো তখন উনি মানে আমাদের সাথে কমিউনিকেট করতেন যেভাবে, সেটা হচ্ছে খাতায় লিখে দিতেন যে তার কোনো প্রয়োজন। ম্যাক্সিমাম সময় আমি যেটা খেয়াল করছি যে আপু সেমাই খেতেন আর কি, সেমাই খেতে পছন্দ করতেন। আচ্ছা, খুব অদ্ভুত। এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগতো। তো এরকম হওয়ার ফলে কিছুদিন যাচ্ছে, আপুর সামনে এক্সামও প্রায় কাছাকাছি আসলো। আর মূল কথা হচ্ছে যে গ্রামে এটা নিয়ে একটু আলোচনায় শুরু হলো, কেননা আমার আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তো আমাদের গ্রামে অনেকের প্রত্যাশা ছিল একটু বেশি, যে হয়তো ভালো রেজাল্ট করবে, ভালো কোথাও চান্স পাবে, এরকম কিছু একটা। তো এরকম হতে হতে প্রায় 2-3 মাস যাওয়ার পর একটা ঘটনা ঘটে আমাদের সাথে। সেটা হচ্ছে যে একদিন দুপুরের দিকে, সেটা হচ্ছে আর একটা কথা ভুলে গেছি। যে সময়টা হচ্ছে যে আপুকে আমরা মানে এতটাই অসুস্থ হয়ে গেলেন কিছুদিন পর, যে আমরা শিফট করে মানে পাহারা দিয়ে রাখতাম আপুকে। দেখা যাচ্ছে সকালে থেকে রাত পর্যন্ত একজন, আবার সারা রাত একজন, এইভাবে থাকতাম। তো ওই দিন সোমবার ছিল আর কি, সোমবার ছিল। তো আমাদের এলাকায় হচ্ছে সোমবারের দিন আমাদের হাটের দিন হয় আর কি। তো হাটের দিন সবাই হাটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন। এই অবস্থায় আমার এক চাচা আপুকে পাহারা দিচ্ছেন। তো হঠাৎ যে জিনিসটা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আপু ঘর থেকে বের হয়ে জাস্ট মানে আমরা দেখতে পাই না যে মানুষ উড়াল দিয়ে যায় যেভাবে, আপু উড়াল দিয়ে গেলেন। তো আমার চাচা আপুকে ধরতে চাইলেন, কিন্তু পারলেন না। তো আমার বাড়ির পাশেই হচ্ছে যে রেল লাইন আছে। তো ওই রেল লাইনের যে জায়গাটাতে একটা বড় একটা গাছ আছে, তো এই গাছের যে কাহিনীটা, ওই গাছের নিচে কিছুদিন এর অনেক বছর আগে এক লোক আত্মহত্যা করেন, অর্থাৎ রেল লাইনে মানে আত্মহত্যা করেন তার বাবার সাথে ফুটবল নিয়ে একটা ঝগড়ার কারণে। তো ওইরকম একটা অলৌকিক কিছু ভৌতিক একটা ঘটনা আছে ওখানে। তো ঠিক ওই গাছটার উপরেই গিয়ে আপু মানে বসে পড়েন। তো এর মধ্যে সবাই চিল্লাচিল্লি করে গ্রামের লোকজন চলে আসলো যে আসলে এই ঘটনাটা কি হচ্ছে। তো 5 থেকে 6 মিনিট থাকার পর আপু নেমে আসেন।
তো নেমে আসার পর আমরা আপুকে বাসায় নিয়ে আসি। আপুকে জিজ্ঞাসা করা হলো যে আসলে কি হয়েছিল, তুমি কেন চলে গেলা, আর তুমি এরকম কেনই করলা। তো তখন আপু খাতায় লিখে দিলেন যে আসলে আমার 7 দিন কথা বলা নিষেধ। যখন 7 দিন কথা বলা নিষেধ, তো আমরা চুপ করে আছি, আপুকে আর পেইন দিলাম না যে লিখতে কষ্ট হবে। তো এভাবে যাচ্ছিল, ঘটনা চলছে। আমরাও টুকটাক করে কবিরাজ খুঁজছি, ডক্টর খুঁজছি, জি। তো হচ্ছে না, মানে কোনোভাবেই যাচ্ছে না এটা। আরেকটা ঘটনা বলে রাখি, মানে আপু এই মানে যখন এই আচরণের পরিবর্তন শুরু হয়, তো আমার বাবা বিজনেস করতেন, হ্যাঁ, ছোট মানে আমাদের একটা দোকান ছিল বাজারে। তো আমাদের মানে ব্যবসাটা মানে অলৌকিক ভাবে দেখা যাচ্ছে যে মানে বেড়ে যাচ্ছে, আমাদের যে মুনাফা বা আমাদের যে সবকিছুই জি সাংসারিক যে অবস্থানটা মানে উপরের দিকে যাচ্ছে। তো এই পুরো ব্যাপারটা তখন কি আপনারা পজিটিভলি নিয়েছিলেন, নাকি আপনাদের কাছে পুরো ব্যাপারটা নেগেটিভ মনে হয়েছিল? না, আমার কাছে বা আমার বাবার কাছে মনে হয়নি যে নেগেটিভ, কেননা আমার বাবা তখন ওই ব্যবসার দিকে একটু ধাবিত হলে। তো গ্রামে বলা বলি করছে যে ও মেয়ে বিয়ে শাদী দিতে হবে, এটা আব্বুকে অনেকেই সাজেস্ট করছে যে তুমি এই কাজটা করো, মানে জিনিসটা সরায় রাখো। তো আব্বু বলছে যে হচ্ছে না। তো এই সময় আব্বু দোকান বন্ধ করে মাছ মারতে যেতেন। তো মাছ মারতে যেতেন, আপু বাসায় বসে থেকেই বলতে পারতেন যে আজকে কতগুলি মাছ পাবে। আর আপু এখন বাসায় বসে বলে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি শুয়ে আছেন। আচ্ছা, উনি শুয়ে আছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, পাশের বাসা থেকে তখন ওই আমাদের লালমনিরহাট, তো ওইখান থেকে লোকজন ঢাকায় আসতো। ও বাবা, একদম বাংলাদেশের শেষ মাথায়। জি জি, ওখান থেকে লোকজন ঢাকায় এসে জব করতেন। তো আমার যেহেতু ফোনের ওইরকম একটা ইয়া ছিল না, তো পাশের বাসা থেকে লোকজন এসে জিজ্ঞাসা করতো আপুকে, তো বলেন তো আমার ছেলেটা এখন কি অবস্থায় আছে। আপু মানে ডিরেক্টলি বলতে পারতেন যে হ্যাঁ এরকম অবস্থায় আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এরকম কিছু ছিল। তো এটা শেষ মুহূর্ত পর্যন্ত মানে শেষে আপনারা বন্ধ করলেন কিভাবে? আচ্ছা, বলছি, বন্ধ করলাম। ও তারপরে আরেকটা ঘটনা হলো যে ওই উড়াল দিয়ে আসলেন, আসার পর তো একদিন হঠাৎ আপু শুয়ে আছেন, আপু সবাইকে বলে দিলেন যে আমি আগামীকাল দুপুর পর্যন্ত কেউ, আমি যে শুয়ে আছি আমাকে কাঁথা দিয়ে ঢেকে দাও, কেউ আমাকে ডাকবা না। আচ্ছা, এবং কেউ তোমরা কাঁথা মানে তুলে দেখারও চেষ্টা করবো না, আর যদি চেষ্টা করো তাহলে অবস্থা ভালো হবে না। তো আমরা ভাবলাম যে মানে সবাই কান্না করা শুরু করলো, আম্মা হাউমাউ করে কান্না করা শুরু করলো, আপু মনে হয় আর বাঁচবেন না এরকম। আচ্ছা, আমার শরীর শিউরে যাচ্ছে যে আপু বাঁচবেন না। সবাই তখন গ্রামের লোকজন আসলো দেখতে, কিন্তু কারো সাহস হচ্ছে না যে আসলে কাঁথাটা তুলে দেখবে কি কেউ আছে কিনা। তো আমরা দেখতে পেলাম যে যথারীতি একজন মানুষ শুয়ে থাকলে যতটুকু স্পেস দরকার, যতটুকু মানে ওই উপর দিকে ফুলে থাকে যে আমরা বুঝতে পারি একটা মানুষের অস্তিত্ব আছে, এরকম দেখা যাচ্ছিল। কিন্তু পরদিন দুপুরের দিকে হঠাৎ আমরা শুনতে পাই আপু ওই কাঁথার নিচ থেকে কোরআন তেলাওয়াত করছে। আপু কোরআন তেলাওয়াত করছে। তো এটা দেখে আম্মা দৌড়ে আসলেন, এসে বললেন কাঁথা খুলে দিলেন। কাঁথা খুলে দেওয়ার পর ওই যে ওই ইয়াটাই, সেটা হচ্ছে যে আপু লিখে দিলেন যে আমি শ্যামাই খাবো। আচ্ছা, শ্যামাই আনলো, দেওয়া হলো। তারপর বলা হলো যে কি অবস্থা, কি হয়েছিল। তো আপু এর মধ্যে কিছুদিন আবার নর্মাল হয়ে যায়, কারণ যখন যে 2-3 দিন নর্মাল থাকে মনে হয় না যে না আপুর কোনো প্রবলেম আছে। আপু নর্মাল হওয়ার পর আমরা জানতে পারি যে আসলে ওইভাবে তো বলেনি, আর বলছে যে আমি মানে ওই ওদের দেশে মানে ওই জিনদের দেশে গিয়েছিলাম, অনেক প্রকার জিনিস দেখতে পেয়েছেন ওখানে। তার মধ্যে একটা হচ্ছে যে আপুকে যে খাবারটা খাইয়েছেন ওনারা, তো এই খাবারটা মানে আমাদের মানে এজ ইউজুয়াল আমরা যা খাই ভাত মাছ সাধারণত যেটা খাই সেটা থেকে একটু ডিফারেন্স ছিল, আর টেস্টটাও ডিফারেন্ট ছিল। আপু নিজেও বলতে পারে না যে আমি কি খাইছি। আর এরকম কিছু একটা হয় যে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নটা মনে হয় যে আমরা হ্যাঁ বাস্তব, এটাই বাস্তব, বাট আমরা যখন ঘুম থেকে মানে স্বপ্নটা ভেঙে যায় তখন মনে হয় যে এটা স্বপ্ন ছিল। আপু বলল যে এরকম আমি বুঝতেছি যে সবাই আমার সাথে কথা বলছেন, তারা ছেলে নাকি মেয়ে এটা আমি গেস করতে পারছি না, সবাই কথা বলছেন, আমাকে খাওয়াচ্ছেন এবং আলটিমেটলি আমার বাসায় এসে রেখে যায়। তো এটা হওয়ার পর যেটা হলো যে গ্রামে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে গেল যে এরকম ওই বাড়িটা, বা সবাই কথা বলতেছিলেন। তো আমরা এর মধ্যে একটা খোঁজ পাই যে অমুক কবিরাজ জিন ছাড়াতে পারে। আমরা যাই তার কাছে, তিনি হচ্ছেন একজন মাওলানা আমাদের এলাকার। আমরা তার কাছে যাই, গিয়ে সমস্ত ঘটনা আব্বু খুলে বলার পর উনি বলছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু আমার জানা দরকার যে আসলে ও এরকম ওয়ার্ড আচরণগুলো কেন করে। তখন আমরা বললাম যে আসলে আমরা তো জানি না কেন করে,
তো এটা নিয়ে অনেক তিনি একটু গবেষণা করছেন। আর ওনারটা একটু বলে রাখি, আপু এখানে আবার কি আচরণ করছে না করছে বাসায়, উনি আমার আব্বুকে পাশে বসায় রাখছিলেন, রেখে মানে পাশ থেকে সাউন্ড শোনাচ্ছিলেন যে তোমার মেয়ে কি এরকম এরকম কথা বলে। তখন আব্বু বলছে হ্যাঁ এরকম করে, তো যে আচরণ কি এরকম, হ্যাঁ। মাওলানা আবার সব টোটাল বলে দিছে, আপুর সাথে যা ঘটছে সেটা আবার উনি বলে দিছে। তো আমরা ওনাকে আনার পর্যায়ে কিছু উনি উপকরণের কথা বলে, যে যদি এটা সারাতে হয় তাহলে এই উপকরণগুলি লাগবে। তার মধ্যে ছিল যেমন ধরুন যে আহ, উম, অনেক এলাকা থেকে, প্রায় 7টা এলাকা থেকে মসজিদের পানি আনতে হবে, মসজিদের পানি আচ্ছা। আনতে হবে। হুম হুম। তারপর হচ্ছে যে গোলাপ ফুল আনতে হবে। গোলাপ ফুল। হ্যাঁ। আচ্ছা। আর এর মধ্যে একটা কথা, মানে আমার ছোট চাচা ঠিক তখন মানে ইতালি যাবেন বলে একটা প্ল্যান করছিলেন, এবং যাওয়ার সবকিছু রেডি হয়ে যায়, কিন্তু আনফরচুনেটলি আপু বলে যে উনি যেতে পারবেন না। কিন্তু আমরা বুঝি নাই যে আসলে আপু কেন বলছেন। হুম হুম। পরে জানলাম যে ওই যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল আমার চাচা, রাইট। ওই ফ্লাইটটা ফল করছে, আচ্ছা, ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে। হুম হুম। আপু এখান থেকেই বলে দিতে পারছে। আপু নিষেধ করছেন আমার চাচাকে যে তুমি যাও না, তোমার গিয়ে লাভ নাই, তুমি যেতে পারবা না। ওকে, এটাও তিনি গেস করতে পারতেন, এটাও তার তিনি মানে গেস করতে পারছেন। ভবিষ্যৎ অনুমান করতে পারতেন। জি জি জি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আর তো কিছু নাই বলেন? আর মানে শেষ করি। প্লিজ বলেন, প্লিজ। আচ্ছা, তো উনি আসলেন মাওলানা, আসার পর আমরা যথারীতি চা আনার কথা, আমরা সবকিছু রেডি করি। তো মাওলানা এসে প্রথম যে বাড়িটা এসেই যে কথাটা বলছেন, যে কারো মনে যদি এরকম থাকে যে আমি লুকিয়ে দেখবো যে কি করছেন, মানে আমাদের উঠানে আপু এবং মাওলানা আছেন, এবং সবাইকে বলছেন যে আপনারা ঘরে ঢুকে যান, ঘরে ঢুকে যান। আর কারো মনে যদি এরকম থাকে যে কি হচ্ছে আমি দেখবো, তাইলে কিন্তু এর দায়ী আপনারা। এই রোগীর যদি কিছু হয়, মানে আমার আপুর কথা বলছি, এর যদি কিছু হয় তাহলে দায়ী আপনারা থাকবেন। তো আমরা আসলে অ্যালার্ট হয়ে গেলাম, সবাইকে বললাম যে কেউ যাতে না দেখে। তো যারা ছোট মানুষ, যেমন আমি তখন ছোট ছিলাম, তো আমি খেয়াল করলাম যে আপুকে বসায় হচ্ছে যে আমরা ঝাড়ু যে দিই, আচ্ছা, এই ঝাড়ুর ভিতরে কেরোসিন তেল দিলেন হুজুর, কেরোসিন তেল দিয়ে ওটা জ্বালায় দিলেন, সব বাতি অফ। হওয়ার পর অনেকক্ষণ মানে কি যেন কোরআনের আয়াত তেলাওয়াতের মতো শব্দ আমরা শুনতে পেলাম সবাই। হওয়ার পর প্রায় বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো একটা যে অপারেশন বলতে পারি আমরা। আচ্ছা, 5 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, টোটাল 5 ঘন্টা পর মানে আপু একটু সুস্থ হওয়া বলতে কি, মানে আপু নর্মাল হয়ে আসে। তারপর আমরা সকালে পরের দিন থেকে আপুর মানে কি আর এই দিকটা লক্ষ্য করিনি। তারপর আমরা জানতে পারি যে আপুকে এটা কিভাবে অ্যাটাক করছে। এটার পিছনে ঘটনা ছিল যে আমাদের এলাকায় তখন ওয়াজ হতো, আপু পরে যেটা বলছে আর কি, ওয়াজ হতো, ওই ওয়াজে আপু ওয়াজ শুনতে যেতেন। তো একটা ওয়াজে দেখা গেছে যে আমার আম্মু যেতে পারেনি, দ্যাটস ওয়াই আমার বড় ফুপু আপুকে সাথে নিয়ে গেছে। তো ওয়াজ শেষ হয়েছে, দেখা যাচ্ছে যে এই ফজরের নামাজের একটু আগে, ওখান থেকে আমার আপু বাসায় আসতেছেন একা একা, না বড় ফুপু আছে। আচ্ছা, তো বড় ফুপু সহ আসার পরে আমার একটা মোড় আছে, ওই জায়গাটা অনেক ভৌতিক, অনেক আগে থেকে ওই এলাকাটাতে মানুষের আনাগোনা কম ছিল। তো ওই রাস্তা দিয়ে আসতে একটা মোড়ের ভিতরে আপু যেটা খেয়াল করলেন, এবং বড় ফুপু নিজেও দেখছেন, যে একটা পাঞ্জাবি পরা যে মাওলানাটা ওয়াজ করতেছিলেন, ঠিক ওই মাওলানাটাই তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই মাওলানাটার যে উচ্চতাটা ছিল আর এই মাওলানা মানে যিনি সামনে দাঁড়িয়ে আছে এটার উচ্চতা এক নয়, একদম আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এটা দেখতে পাওয়ার পর আপু ওই জায়গায় সেন্সলেস হওয়ার পরে পাশে এক মাইক ব্যবসায়ী ছিলেন, তো ওনার বাড়িতে গিয়ে বড় ফুপু ডাকাডাকি করার পর উনি উঠে আসার পর আপুকে নিয়ে আসেন বাড়িতে। তো এই ঘটনাটা আবার ঘটে এভাবে যে আপনারা হয়তো জানেন কিনা যে এরকম একটা নিয়ম আছে যে জিন বা ভূত ট্রান্সফার বা চালান করে দেওয়ার যে একটা বিষয়, এরকম পরে আমরা জানতে পারি। মানে আমার বাবার যে বিজনেসটা মানে ভালো করছিল, ঠিক ওই সময়ে আমার এলাকার এক আঙ্কেল হয়, উনি মারা গেছেন। তো উনি নাকি এই কাজটা করছেন, যে এই জিনটা চালান করে দিয়েছেন, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, অনেকটা এরকম। তো চালান করে দিয়েছেন। তো এখন আপু ভালো আছেন, আপু আমার এখন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আপুর 2 জন বাচ্চা আছে।
মোটামুটি। চমৎকার। আপু নিশ্চয়ই শুনছেন আজকে, না? হ্যাঁ, আপু শুনছেন না, তবে বলছি যে আমি পারমিশন নিছি যে আমি ঘটনাটা শেয়ার করবো, তুমি কি বলতে দিবা কিনা? বলছে আচ্ছা 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 বল, আচ্ছা আচ্ছা। তো যদি ভালো লাগে বল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছেন ফেসবুকে, এবং সেরকম দু একজনের কথা না বললেই না। প্রথম যেটা দেখতে পাচ্ছি, অর্ণব বিশ্বাস আমাকে লিখেছেন যে ভালো লাগছে ভাই, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে শুনছি, এবং অ্যাপ দিয়ে শুনছেন। তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে নির্জন লিখেছেন যে আই লাভ ইউ। এমডি বেল্লাল হোসেন আছেন আমার সঙ্গে, এবং তিনি তার দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে ঢাকা আসছেন, এবং লঞ্চে তিনি এখন শুনছেন আমাদেরকে লিও ফারহাদ নোয়াখালী থেকে শুনছেন। আমাদের সাথে আছেন রেজাউনুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স রাসেল। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এস উদ্দিন। আমাদের সঙ্গে মিলিয়া ফরোজ এই মুহূর্তে আছেন, গাজীপুর থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন তানভীর হাসান সৈকত। আমাদের সঙ্গে আছেন নাফু নাফিজ, জাকারিয়া আহমেদ, নাসিম বিলাসী, এছাড়াও ইয়াসিন। তিনি ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে, তিনি শুনছেন আমাদেরকে ফার্স্ট টাইম, এবং অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আজকে নিউ এক্সপেরিয়েন্স চট্টগ্রাম মেডিকেল কলেজে বসে ভূতাত্ম শুনছি, ভাবি অনেক সিক, সবাই দোয়া করবেন। সবার অনেক দোয়া থাকলো, এবং আপনিও আমাদের সঙ্গে থাকবেন আশা করছি বাকিটা সময়। সাইদুর রহমান আরিফ বাহরাইন থেকে শুনছেন আমাদেরকে অ্যাপ দিয়ে। সুজীব আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব, সিলেট থেকে শুনছেন তিনি। এবং এছাড়াও আমাদের সঙ্গে নাইম আছেন মেহেদি হাসান, আমাদের সঙ্গে কৌশিক আহমেদ আছেন। এছাড়াও আমাদের সঙ্গে মাজহার রাকিব আছেন, এবং আমাকে বলছেন যে যারা রহস্য পছন্দ করেন, ভয় পেতে এবং দিতে চান, তারাই এই পেজ, তারাই মানে তিনি অন্য একটা বিষয়ে কথা বলছেন এখানে। উৎসব আমাদের সঙ্গে আছেন আশরাফুল অ্যাশ, কুয়েত থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, এবং অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সাথে আছেন শেরপুর থেকে বিশুন নয়ন, এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন। মোহাম্মদ জামিল আমাদের সাথে আছেন। এবং আপনি যদি অ্যাপ দিয়ে এই মুহূর্তে শুনতে থাকেন, তাহলে অবশ্যই আপনি অ্যাপের ছবিটা স্ক্রিনশট আপলোড করতে পারেন আমাদের কাছে। তো একটু আগেই আমরা একটা রহস্যজনক ঘটনা শুনছিলাম, এবং আমার কাছে এখন যে স্টোরিটা আছে, যে ঘটনাটা আছে আমার কাছে, সেটিও পাঠিয়েছেন আমাদের সঙ্গে আমাদের একজন লিসনার, এবং অনেকেই লিখছেন যে আজকের এপিসোডটি এখন পর্যন্ত সোফার ইটস গুড, অ্যান্ড অনেকেই মিউজিকের প্রশংসা করেছেন এবং বলছেন যে মিউজিক খুব ভালো হচ্ছে। অ্যান্ড আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন যারা ফুর্তি পেজেও লিখেছেন, তাদের নিয়ে আসবো, এবং আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি ভালো লাগবে। তো একটু আগে শুনছিলাম যে অলৌকিক ক্ষমতা আছে আমাদের প্রথম যে গেস্ট, তার বোনের, এবং তিনি অনেক কিছু আগে ভাগে বলে দিতে পারেন, এবং অনেক কিছু অনুমান করতে পারেন যেগুলো পরে সত্যি হয়। দেখি এই ঘটনাটি কেমন। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, অবশ্যই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাদি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। আমার ঘটনাটি স্বপ্ন নিয়ে, আমার নিজের দেখা স্বপ্ন। ঘটনাটি কতটা ভয়ানক তা জানি না, কিন্তু আমার দেখা স্বপ্নগুলো যখন বাস্তবে পরিণত হচ্ছে, তখন আমি ভয় না পেয়ে পারছি না। ব্যস্ততা এবং লেখাপড়ার কারণে স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। 2 সপ্তাহ আগে একদিন রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো এক অচেনা পথ দিয়ে হেঁটে চলেছি। অন্ধকার রাত, পথের দুপাশে বেশ জঙ্গল, এবং সেই জঙ্গল থেকে শেয়াল, কুকুর সব যেন একসঙ্গে ডাকছে। আর শেয়াল খুবই জোরে ডাকতো এবং গোঙাতো। বাসার খুবই কাছ থেকে ডাকার পরেও কখনো ওই শেয়াল এবং কুকুরকে বৃহস্পতিবার রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছি। আমার চারিদিকে অনেক মানুষ। সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। বাতাসটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পরদিন 27 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আমাদের আবাসিক এলাকার মসজিদে মাইকিং করে বলা হলো একজন লোক মারা গেছে। তার নামাজের জানাজা মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজ আদায় করার পর মুসল্লিরা ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হতে লাগলেন। আমিও সেখানে উপস্থিত।
কাতার সোজা করে জানাজার ঠিক আগ মুহূর্তে মৃত ব্যক্তির সহকর্মীগণ যখন মৃত ব্যক্তির সম্পর্কে কথা বলছিলেন, তখন হঠাৎ আমার চোখ আটকে গেল। আমার সামনে মসজিদের ছাদের ওপর থেকে দেখতে পাওয়া পশ্চিম আকাশ, পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেই দৃশ্য দেখে। সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। আমার সামনে থাকা দুটো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে সেই আকাশ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হুবহু সেই দৃশ্য যা আমি গতকাল স্বপ্নে দেখেছি। আমি আর ওইদিকে তাকানোর চেষ্টা না করে জানাজা শেষ করে শীঘ্রই প্রস্থান করলাম। কিন্তু এরপরও স্বপ্ন আমার পিছু ছাড়ল না। এরপর যে খারাপ কিছু হবে তা আমি ভাবতে পারিনি। গত পরশুদিন অর্থাৎ 3 নভেম্বর শুক্রবার রাতে যে স্বপ্ন আমি দেখেছি তা মনে পড়লে আমার গা শিউরে ওঠে বারবার। স্বপ্নে দেখলাম আমি আমাদের আবাসিক এলাকার একটি রাস্তায় দাঁড়িয়ে হাঁটছি। বিকেলবেলা রাস্তায় অনেকে ঘুরছে, বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ আমার সামনে একটা প্রাইভেট কার এসে একটি মেয়েকে সজোরে ধাক্কা দিল এবং গাড়িটি একটি কংক্রিটের ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে তুমড়ে মুচড়ে গেল। স্বপ্নে দেখা মেয়েটি আমার পরিচিত ছিল। মেয়েটি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা বিভৎস। তার হাত কবজি থেকে কাটা পড়ল, দুহাতের বাহু ছিল ভালো বাহু ছেলে দিয়ে রক্তে লাল হয়ে গেছে, তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তার মুখের ওপর দিয়ে সেই রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্বপ্নে দেখা এই দৃশ্যটি যতটাই না ভয়ঙ্কর ছিল, তার চেয়ে অধিক ভয়ানক ছিল মেয়েটির করুণ আর্তনাদ। আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। আমার খুবই তৃষ্ণা পাচ্ছিল এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আর তখন বাসার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক কাটায় কাটায় ভোর 5টা বাজে। একই সময় 4 নভেম্বর আমার বাড়ি থেকে খবর আসলো আমার খালাতো বোন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনার বিবরণ এমন, ও রাস্তা পার হওয়ার সময় ওর জন্য অপেক্ষা করছিল। তখন একটি মোটরসাইকেল এসে ওকে প্রচন্ড ধাক্কা দেয় আর তার 2 বাহু পর্যন্ত ছিলে যায়, পিঠ কেটে যায়, মাথা ফেটে যায় এবং মাথায় 17টি সেলাই দিতে হয়। খবরটি শোনার পর কি ঘটতে চলেছে? আমার স্বপ্নে দেখা দুর্ঘটনা, আমার খালাতো বোনের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার মাঝে শুধু স্থান, বাহন এবং ব্যক্তির ভিন্নতাই রয়েছে। তাই বলে কিছু সাদৃশ্য কি পাওয়া যায় না? আমার খালাতো বোন এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই ছিল ঘটনা এবং এই কথাটি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। অ্যান্ড খুবই রহস্যময়, খুবই রহস্যময়। আমরা যে ঘটনাটি প্রথম শুনলাম, দ্বিতীয় ঘটনাটিও কাছাকাছি এবং দুটি ঘটনাই বেশ রহস্যময়। রহস্যের আরো অনেক ঘটনা নিয়ে ফিরব কিছুক্ষণ পর একটা ছোট্ট বিরতি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুট এফএম এ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফুর্তির পেজে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি রেমেল মানিকগঞ্জ থেকে শুনছি এবং তার ফ্রেন্ড সে আবার রাজশাহী থেকে শুনছেন। দুজন একসাথে কানেক্টেড ভূত এফএমের মাধ্যমে। সো ওকে, আমাদের সাথে তিনি বলছেন যে এখন প্রচন্ড ঠান্ডা এবং এই ঠান্ডার মধ্যে কম্বল নিয়ে ভূত এফএম শোনান একটা অন্যরকমের অনুভূতি। মাহফুজা আখতার বলছেন যে আমি ভূত এফএমের পেজের কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। কেন? পোস্ট তো আছে এবং সেটা হচ্ছে 1 নভেম্বর থেকে। আমাদের মাসুম ভাইকে আমরা জানাই দিলাম, এটা অসুবিধা নাই, দেখবেন উনি ব্যাপারটা। এমডি মারুফ আহমেদ আমাদের লিখেছেন যে 4 বছর ধরে আপনাকে শুনছি এবং তিনি বলছেন যে পারিপার্শ্বিক অবস্থাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়ের ঘটনা মিলে ভীতিকর একটা পরিবেশ। থ্যাংক ইউ, থ্যাংকস টু মাসুম ভাই, ইজ ডুইং গ্রেট। এবং অনেক মানে এই লাইভ অবস্থায় লাইভ ঘটনার সাথে মিউজিক করা যে কত কঠিন, এটা তো রেকর্ডেড না। সো মানে
অনেক 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 কষ্টকর ব্যাপারটা। যাই হোক, এই কষ্টটা যখন আপনারা প্রশংসা করেন তখন সার্থক মনে হয়। অ্যান্ড দেখতে পাচ্ছি যে হাকিম আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোহাম্মদ মেহেদি বরিশাল থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অধরা জান্নাত, এছাড়াও আমাদের মেঘ বালিকা সিনথিয়া আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও কিংসু দাস বিমল আমাদের সঙ্গে আছেন, রাফিয়া হক অনি, এছাড়াও আমাদের সঙ্গে এমডি লালন, সরওয়ার আলম, বিপ্লব, এফএস ফেরদৌস, এমডি মেহেদি, এমডি রিয়াদ, আহমেদ আলী হাসান, শিরোনামহীন, তৌসিফ আকাশ, ছায়া মানব সম্রাট, এনআই কৌশিক, আধার ওয়াকিল, আরজে সোহেল, মুবারক খান, প্রিন্স বয় মাসুদ, সাজ্জাদ হুসাইন প্রিন্স, রানা আহমেদ, নাহিদা ইসলাম সোহেল, মিলন খান, ইমরান হুসাইন, সৈয়দ সাম্মি রাকেয়া, এমডি মেহেদি, জে এম জুয়েল, জাবের আরিয়ান সহ আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নেক্সট ঘটনায় যাব এবং নেক্সট ঘটনাটি আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার সাথে পরিচিত হব। উনি এসছেন আমাদের আশেপাশে থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি এস এম মাসুক হোসেন বলছি। আমি এসেছি রাজাবাজার ফার্মগেট থেকে। মাসুক হাসান, আমরা দেখি যে অনেকেই সাপোর্ট করেন যখন শোনেন, তাই জন্য মাসুক হাসান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো আমার মতোই। সো ঢাকা ইউনিভার্সিটি যারা শুনছেন, আপনাদের একজন আজকে আমাদের সঙ্গে আছেন, আমি তো আছি। সো দুজন আছি আমরা, রাইট, ঢাকা ইউনিভার্সিটি দুজন আছি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনায় চলে যাবো সরাসরি। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনার শুরুর আগে বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে টাঙ্গাইল শহরে, টাঙ্গাইলে। সো একটা মফস্বল শহরে বড় হওয়ার ফলে আমি শহুরে এবং গ্রামীণ দুটো জীবনের টেস্টই পেয়েছি, এবং পরিবেশগত কারণে হলেও এই সুপার ন্যাচারাল বা হরর স্টোরিগুলোর সাথে আমি বেশ আগে থেকে পরিচিত। ফর সাম রিজনস আমি খুব বেশি বিলিভার ছিলাম না কখন। টু বি অনেস্ট, এখন পর্যন্ত আমি যে কোনো এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট লজিক খুঁজে। সো আমার এই ঘটনাটা স্পেশালিটি হচ্ছে, সোফার আমি এটা লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। সো লেটস সি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। হোপফুলি এখনো পর্যন্ত কোনো লজিক্যাল পাওয়া যায়নি। দ্যাটস হোয়াই ইউ আর শেয়ারিং, রাইট? এক্স্যাক্টলি, ফাইন। সো ঘটনাটা হচ্ছে 2010 সালে। আমার এইচএসসি এক্সামের পর, যখন যে সময়টা আর কি রেজাল্টের আগে যে গ্যাপটা, যখন স্টুডেন্টসরা হচ্ছে ভর্তি কোচিং করে, আমি আড্ডা দিয়ে বেড়াতাম। সো তখন যেটা হতো যে তার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলি সিচুয়েশন ছিল যে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করো, সন্ধ্যার পরে কেম ব্যাক হোম। বাট এইচএসসি পরীক্ষার পরে একটা রিবেলিয়াস মাইন্ড হলো যে না, এত তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে না। স্বাভাবিক, ওই সময়টা এরকমই যায় সবার। জি, এক্স্যাক্টলি। সো সন্ধ্যার পরে আড্ডা শেষে হয়তো ফিরে আসতাম এলাকায়, বাট বাসায় ঢুকতাম না। বাসার আশেপাশে এই এস গুলো দিয়ে আড্ডা দিতাম, ঘোরাফেরা। আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না। সো আমরা ঘোরাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম, এবং 10টা 11টা 12টা এরকম টাইমে বাসায় ফিরে যেতাম। ঘটনার দিন রাতের বেলায় আনুমানিক 10:30 বাজে। আমরা একটা রোড দিয়ে, আমার বাসার খুব কাছাকাছি, আমাদের দুজনের বাসার কাছাকাছি একটা রোড দিয়ে হাঁটছি, এবং পার্সোনাল কিছু বিষয় গল্প করছি। আচ্ছা, এবং একটু বিবরণ দিয়ে রাখা ভালো যে আমরা যে রোডটাতে আছি, একটা মাটির রাস্তা, একটা রিক্সা যেতে পারে এরকম ন্যারো একটা রোড, বেশ লম্বা, এবং আমার ডান পাশে হচ্ছে একটা ব্রিক ওয়াল, একটা ওয়াল সলিড, আর বাম পাশে হচ্ছে মাছ চাষের জন্য যে লম্বা পুকুরগুলো করা হয়, এরকম একটা পুকুর, যেখানে হচ্ছে আর কি দু সাইডে ব্লক। আপনি যদি রোডের কোনো দিকে যেতে চান, ইদার হচ্ছে আপনার সোজা যেতে হবে আপনার দিকে, ডানে বা বামে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি, রোডের এন্ডে সোজা একটা 3 রাস্তার মোড়। তো আমরা মোটামুটি রোডের মাঝামাঝি যখন, ওই টাইমটাতে আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, সাডেনলি আমরা দেখলাম যে সামনের দিকে এই 3 রাস্তার মোড় থেকে একটা লোক এই রোডটাতে ঢুকলেন, আমাদের রোডটা আমাদের দিকে আসছে। সো যেটা হলো যে হয়তো আমরা তাকে চিনিনি, বাট এলাকার কোনো পরিচিত কেউ হবে, এই জন্য আমরা চোপ হয়ে গেলাম যে লাইক আমরা পাস করে চলে যাওয়ার পর আমাদের কথাটা আবার কন্টিনিউ করবো, নট লাইক আমরা কেউ কাউকে বলছি যে কিপ সাইলেন্স এরকম। তো আমরা জাস্ট ওনাকে রেখে চোপে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। লোকটা আমাদের দিকে আসছে, এবং লোকটা আমাদের যখন কয়েক হাত, আনুমানিক 6-7 হাত ডিস্টেন্সে, মানে খুব কাছে, একদম কাছে, যেটা হলো সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার, একদম চোখের সামনে। আচ্ছা, ইন থিন এয়ার।
হুম বেশ চাঁদের আলো বা আলোকিত ছিল রাতটা এবং দেখা যাচ্ছে স্পষ্ট হুম আমরা দুজন প্রাপ্তবয়স্ক 100% সেম দুজন মানুষ, আমাদের চোখের সামনে একটা মানুষ জাস্ট ভ্যানিশ হয়ে গেল। হুম একদম চোখের সামনে একদম গুজবাম্প চোখের হচ্ছে। সামনে। হ্যাঁ, exactly, এটা- আমি এটা নিজের চোখের সামনে দেখেছি যে আপনি যখনই এই ঘটনাটা আমাকে বললেন, দুবার শুনেছি আমি, দুবারই আপনার গুজবাম্প হয়েছে। হ্যাঁ, বিকজ এটা খুব স্বাভাবিক একটা পরিবেশে খুব স্বাভাবিকভাবে এরকম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেল এবং তাৎক্ষণিকভাবে আমরা দুজন ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে যাই ওখানে। আমরা জাস্ট লাইক মানে থাকার মতো just দাঁড়িয়ে রয়েছে যে কি হচ্ছে এটা। এবং আমরা তাৎক্ষণিকভাবে ফার্স্ট আমি যেটা বললাম আমার ফোন ছিল পকেটে, টর্চ বের করে টর্চ দিয়ে দেখলাম যে এই আশেপাশে লোকটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কোথাও বসে কিনা বা সাইড দিক ঘুরে যাচ্ছে কিনা, যেটা হওয়া আনইউজুয়াল। কেউ রাস্তা থাকতে কেন সাইড দিয়ে যাবে, বাট সাইডেও কেউ নেই। কেউ নেই। আমি শুরুতেই বলেছি লেফট সাইডে হচ্ছে একটা লম্বা পুকুর এবং রাইট সাইডে হচ্ছে ওয়াল, সো যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমাদের পেছনেও লোকটা নেই, বেশ লম্বা রাস্তা। সে এত দ্রুত এই 5-6 সেকেন্ডের মধ্যে তার পক্ষে পসিবল না চলে যাওয়া। সো আমি এবং আমার ফ্রেন্ড আমরা যেটা করলাম, আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম যে তুই কি দেখছিস, এবং আমরা দুজন এই বিবরণ ম্যাচ করলাম যে হোয়াট উই স। আমরা দুজন এক্স্যাক্টলি সেম পার্সনটাকে দেখছি। এবং রাসেল ভাই, আমরা তখন এইচএসসি পরীক্ষার তাহলে তো পর ভুল হতে পারে না একদম। প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, হুম, 100% সেম, কোনো হ্যালুসিনেশন এমন না যে আমরা একটা হরর মুভি দেখে এসেছি বা কোনোভাবে হ্যালুসিনেশন হওয়ার কোনো চান্স নেই। আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক একটা পরিবেশে যে রাস্তাটাতে আমরা হাজার হাজার বার চলাচল করেছি, বড় হয়েছি প্র্যাকটিক্যালি, এরকম একটা ঘটনা। আমরা জাস্ট তখন একে ফ্রেন্ড আমার নাম্বারে কল দিল, বললো ফোন রিসিভ কর। ফোন রিসিভ করে আমরা হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছানোর পরে ফোন রাখার, এবং টিল দিস ডে আমরা ওই রোডে এখনো যাইনি কখনো সন্ধ্যার পরে। এবং এখন পর্যন্ত আমি এই জিনিসটার কোনো লজিক্যাল ব্যাখ্যা করতে খুঁজে পারিনি পাইনি যে হ্যালুসিনেশন হলে কোনো একটা ট্রিগার তো লাগবে, সামথিং, এনিথিং, রিজন, নাথিং। এন্ড এই ঘটনাটার ফলে রাসেল ভাইকে বলে রাখি যে ট্রিগার সামথিং ইন মি, যে আপনি হয়তো কিছুটা জানেন যে আমি আমাদের লোকাল বা রুরাল স্টোরি গুলো নিয়ে কাজ করি, আরবান স্টোরিজ নিয়ে। সো এই কাজ করতে গেলে প্রচুর স্টোরি আমার কালেক্ট করা হয়, এবং এর ফলে এই ঘটনার পর থেকে আমার স্পেশাল একটা আগ্রহ তৈরি হয় এই প্যারানর্মাল বা ঘটনাগুলোর ব্যাপারে। যখন আমি এরকম কোনো ঘটনা পাই, আমি খেয়াল করে শুনি, আমি ফার্স্টে লজিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করি। এবং এর মধ্যে কিছু ঘটনা হয়, টু বি অনেস্ট, যে ফার্স্টে শুনলে হয়তো মনে হয় যে এটা কিভাবে পসিবল, বাট সামহাউ লজিক্যাল এক্সপ্লেনেশন আসে। বাট এই ঘটনা এবং এর মতো আরো বেশ কিছু ঘটনা যার আমি কোনো এক্সপ্লেনেশন বের করতে পারিনি, হয়তো ইন ফিউচার শেয়ার করবো। এটা ছিল আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। ওকে, আমরা উইল গেট ব্যাক টু ইউ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে অলরেডি অনেকেই লিখছেন, সেই লেখাগুলো পড়ে শোনাবো অবশ্যই আপনারা যারা লিখছেন এবং ঘটনাটা কেমন লাগলো জানাচ্ছেন। তার আগে আরো একটা ঘটনায় চলে যাবো, যে ঘটনাটি একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুক আমাদের সঙ্গে থাকার জন্য। ওকে, সো লিখছেন যেভাবে, সেটা হচ্ছে সেভাবেই পড়ছি আমি। কেমন আছেন রাসেল ভাই? আপনি তো সবসময় ভালো থাকেন, কিন্তু এটা সত্যি যে পৃথিবীতে সবাই সব দিন ভালো থাকতে পারে না। আপনাকে উদ্দেশ্য করে পড়ি নাই। ভালো থাকার চেষ্টা করলেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে ভালো থাকতে দেয় না, বা ভালো থাকার জন্য যা দরকার তা নষ্ট করে দেয়। ঠিক তেমনি একটি ঘটনা আমার জীবন থেকে ভালো থাকার প্রিয় জিনিস আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে আমার মনে হলো ঘটনাটি ভূত ফিল্মে শেয়ার করা যাবে। এসএসসি এক্সামের কারণে স্টুডিওতে এসে ঘটনাটি বলতে পারলাম না। আমার নাম উৎসব, বাড়ি যশোর জেলার কেশবপুর থানা, গ্রাম কৃষ্ণনগর। ঘটনাটি 2 বছর আগে আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 2 বছর আগের হলেও এর সূত্রপাত ঘটে প্রায় 18 বছর আগে। আমার বাবার বিয়ে হয় এখানে। আমাদের বাড়ির পাশের একটা মেয়ে বাবাকে খুব পছন্দ করত, বলতে গেলে এক প্রকারের ভালোবাসা, কিন্তু একই গ্রামের সম্পর্ক না বানানোর ইচ্ছায় এবং মেয়েটি অন্য বংশের হওয়ায় বাবাকে অন্যত্র আমার মায়ের সাথে বিয়ে দেওয়া হয়। দিনটা ছিল 17 এপ্রিল 2000, এবং তার ঠিক একদিন পর, অর্থাৎ বউ ভাতের 8 দিন 18 এপ্রিল রাতে সেই মেয়েটি আমাদের বাড়ির পাশে একটি গাব গাছে গলায় দড়ি দিয়ে মারা যায়। এরপর থেকে বাবার সাথে ছোটখাটো অনেক ঘটনা ঘটতে থাকে, যেমন রাতে কেউ ওই মেয়েটির কণ্ঠে বাবাকে ডাকত, কিংবা কিছুদিন পর অমানুষিক কান্নার আওয়াজ, এবং সেই কান্নার আওয়াজ পাওয়া যেত, এবং কান্নার আওয়াজ মানেই ভয়ঙ্কর বিপদের
কোনো একটা আভাস। এভাবে দিন চলে যায়। আমি জন্মগ্রহণ করি 7 বছর আগে, 7 বছর পর আমার ভাই। এভাবে চলতে চলতে 2015 সালের জানুয়ারি মাসে যেন ওই কান্নার আওয়াজ আরো প্রকোপ হয়ে ওঠে। কিন্তু ওই বিষয়ে অভ্যস্ত হওয়ায় তেমন একটা পাত্তা দেয় না। সে সময় হুতুম পেঁচার অনেক আওয়াজ করত। ঠিক তার কয়েকদিন পর এক ভিখারি ভিক্ষা নিয়ে আসে, ভিক্ষা করতে আসে। তার চেহারা একটু অদ্ভুত ছিল, পরনে ছিল ছেঁড়া গেঞ্জি এবং লুঙ্গি। তার এই অবস্থা দেখে আমার খুব মায়া হয়। তাকে আমরা কিছু টাকা এবং কয়েক কেজি চাল দিয়ে বিদায় করি। বিনিময়ে সে আমাদের বলে, তোদের সামনে মারাত্মক বিপদ। এই কথা শুনে ভয় পাওয়ার বদলে আমাদের প্রচন্ড রাগ হয়, কারণ যাকে সাহায্য করলাম সে ওরকম কথা কেন বলবে। সেই সময় আমি 8ম শ্রেণীর ছাত্র। জেএসসি এক্সামের কারণে অধিকাংশ সময় পড়াশোনা করতাম, আর আমাদের স্কুলের কেন্দ্র ছিল বলে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এসএসসি এক্সামের কারণে আমাদের স্কুল বন্ধ থাকে। ঠিক তেমনি একদিনে একইভাবে আরেকজন ভিখারি আমাদের বাসায় আসে। তার পরনে আগের ভিখারির মতো পোশাক ছিল, কিন্তু এবার আমি তাকে সামান্য কিছু চাল দিয়ে বিদায় করি। যাওয়ার সময় সে শুধু বলে একটা কথাই, কাজটা ঠিক করলি না। এভাবে কিছুদিন যাওয়ার পর প্রথমেই ক্ষতির সম্মুখীন হই আমি। দিনটা ছিল 23 ফেব্রুয়ারি সোমবার। সেই সময় ক্রিকেট বিশ্বকাপ হচ্ছিল, আর সেদিন ইংল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে খেলা ছিল, যেটা শুরু হওয়ার কথা ছিল ভোর 4টায়। আমি প্রচন্ড ক্রিকেট পছন্দ করতাম, আর সেই খেলা দেখার জন্য মাকে বলে রাখি যেন আমাকে ভোরবেলা খেলা দেখার জন্য ডেকে দেয়। এরপর থেকে শুরু হয় আসল ঘটনা। ভোরবেলায় আমার মায়ের কণ্ঠে ডাক পেয়ে জেগে যাই, এবং সেই কণ্ঠ আমাকে শুধু বলে, তুই কাল বলেছিস যে খেলা দেখবি, এর জন্য তোকে ডাকলাম। আমি তখনও শুয়েছিলাম। আমার কিছু বলার আগেই ওই কণ্ঠ আমাকে বলে যে আজ আমাদের গ্রামের 3 মাথার মোড়ে বড় পর্দায় খেলা দেখাবে, তুই সেখানে যা। আমি ভাবলাম সেদিন কোনো ফেমাস দলের খেলা হচ্ছে না, যার জন্য বড় পর্দায় দেখাবে। তবুও পৃথিবীতে সবার আপন হচ্ছে মা, আর সেই মা যখন বলছে, তখন আমি আর কিছু না ভেবে ওই অবস্থায় ফ্রেশ হয়ে খেলা দেখতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ি থেকে 3 মাথার মোড়ে যেতে অনেকগুলো বাঁশ ঝাড় রয়েছে। যে মেয়েটি গাব গাছে গলায় দড়ি দিয়ে মারা যায়, সেই গাব গাছটিও ওইদিকে। কিন্তু আমি বড় পর্দায় খেলা দেখার জন্য এতটাই মগ্ন ছিলাম যে আমি সে সবকিছুই খেয়াল করিনি। আমি যখন গাব গাছ থেকে একটু দূরে, কে একজন আমাকে শুধু বলল, যাস না, সামনে বিপদ। আমি পিছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে ভাবলাম হয়তো আমার মনের ভুল। এভাবে গাব গাছটা পেরিয়ে একটু দূরে যেতেই দেখি কি একটা নুয়ে পড়েছে। হাতে টর্চ লাইট মেরে দেখি একটা বাঁশ রাস্তার উপর নুয়ে আছে, কিন্তু খেলা দেখার আগ্রহে এতটাই মত্ত ছিলাম যে ওই বাঁশের ওপর দিয়ে ডিঙিয়েই আমি চলে গেলাম। আর যখনই আমি বাঁশটার ওপর দিয়ে যাচ্ছিলাম, আমার বডি মুভমেন্টটাও, বলে রাখি, আমার পা বাঁশটার দুপাশে ছিল, আর হাত দিয়ে বাঁশটা ধরেছিলাম যেন ঘোড়ার পিঠে থাকলে মানুষ যে অবস্থান হয়, আমার অবস্থান ছিল সেরকম। আর ঠিক তখনই আমাকে বাঁশটা উপরে উঠিয়ে নিয়ে যায়, এবং সেই সময় আমি ভিখারিদের কথা মনে পড়ে যায় আমার, এবং ওই অবস্থায় আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে দেখি সকালবেলায় আমি পাঁচতলায় পড়ে আছি, এবং পরপরই টের পাই আমার শরীরে প্রচন্ড ব্যথা। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসি। ওই অবস্থায় সাইকেল নিয়ে কাউকে কিছু না জানিয়ে প্রাইভেট পড়তে চলে যাই। কিন্তু এই অবস্থায় আমার পক্ষে সাইকেল চালানো অসম্ভব হয়ে পড়ে, এবং আমার পিঠের বাম দিকে প্রচন্ড ব্যথা অনুভব করি। পেছনে হাত দিয়ে দেখি আমার পিঠ ভেজা। বুঝতে বাকি রইল না আমি হয়তো কোনো কাটা বাঁশের গোড়ায় পড়ে গিয়েছি। সেই অবস্থায় প্রাইভেটে না গিয়ে আমি চলে যাই বাজারে ডাক্তার দেখাতে। আমাদের বাজারের মধ্যে যাই, ঠিক তখনই মোটরসাইকেলের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। এরপর 11 দিন কোমায় ছিলাম আমি। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে। আমার দাঁত অনেকগুলো ভেঙে গেছে, ঠোঁট ছিঁড়ে গেছে, কথা বলতে পারছিলাম না। কিন্তু দেখলাম আমার গলার নিচ থেকে বাঁশ ঝাড় থেকে পড়ে গিয়ে যে সমস্ত জায়গায় ব্যথা ছিল সেসব সেরে গেছে। যখন সুস্থ হই তখন সবাইকে সবকিছু খুলে বলি। মা বলল সেদিন মা আমাকে কোনো সময় ডাকেনি, বরং মার ওই দিন আরো অনেক দেরিতে ঘুম ভাঙে। আর সেদিন কোনো বড় পর্দায় খেলা দেখানোর কথা ছিল না। তখন আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ঝাড়ফুঁক করেন, আর সে শুধু আমাকে বলেন, সাবধানে থাকিস। এরপর আসে আমার ভাইয়ের পালা। আমার ভাই একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন দুপুরবেলা। আরো একটু দুষ্টুই ছিল।
যখন বাড়ি আসছিল তখন সে দেখলো একটা পাগলি বসে রয়েছে, মাথার চুলগুলো ছিল এলোমেলো, যার কারণে ওর মুখটা দেখা যাচ্ছিল না। তখন সে ওই পাগলিটাকে বিভিন্নভাবে খ্যাপাতে থাকে। এক পর্যায়ে ওর দিকে ঢিল মারে এবং পাগলিটি মুখ তোলে। আর তখনই ভাইজা দেখলো তার ভাষ্যমতে দেখতে খুবই বিক্ষুটে ওর মুখ, এবং মুখ দিয়ে কিছু একটা পড়ছিল রক্তের মতন, এবং ওখান থেকে সে দৌড়ে চলে আসে। সামনে তো একটা কালো কুকুর পার পড়ে এবং সাইজে সাধারণ কুকুরের চাইতে অনেক বড় সেগুলো, যেগুলো তাকে আক্রমণ করে এবং ওর বাম হাতটা পুরো জখম হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো ছিল, ওর চিৎকারে আমরা সবাই সেখানে যাই এবং ওকে কুকুরের হাত থেকে বাঁচাই। আর একটা ব্যাপার হলো, আমরা সেখানে যেতে এই কুকুরগুলো পিছিয়ে পালিয়ে যায়। ভাই চেঁচিয়ে বলতে থাকে ওখানে একটা পাগলি বসে আছে, ওই পাগলিটাই আমার পিছনে কুকুরকে লাগিয়ে দিয়েছে। এই কথা বলার পরই ও অজ্ঞান হয়ে যায়। আমরা কয়েকজন পাগলিটাকে খুঁজতে যাই, কিন্তু কোথাও পাই না। আজও আমার ভাইয়ের হাতটা পুরোপুরি ভালোভাবে সারেনি। সর্বশেষ চেন আমার বাবা সাতক্ষীরাতে একটি এনজিওতে নির্বাহী অফিসার। 2013-র দিকে বাবা শখ করে ম্যাজিক দেখানো শেখেন, ক্রমেই আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠেন। একসময় হাত সাফাই ছাড়াও অনেক কিছুই শিখে যান। তেমনি ভাবে 2015 সালে দুর্গাপূজার সপ্তমীর দিন 20 অক্টোবর মঙ্গলবার তিনি কোনো এক গ্রামে খেলা দেখাতে যান, কিন্তু সেদিন আর বাবার নিজের দেহ বন্ধ রাখার কথা মনে ছিল না, যার ফলে কেউ তাকে বান মারে এবং ওই অবস্থায় তিনি স্টেজের ওপরে মারা যান। আমার বাবার নিজের দেহ বন্ধ রাখার কথা মনে ছিল না। কাছের মামা সেদিন সব ভিডিও করেছিলেন এবং ওই খেলার ভিডিও তিনি করেছিলেন, কিন্তু কেউই বুঝতে পারেনি যে বাবা মারা গেছেন। বাবা যখন পড়ে যান তখন সবাই মনে করেছিল এটা হয়তো কোনো নতুন ম্যাজিকের অংশ। এরপর বাবার সদ্গতি করা হয়, কিন্তু আমার ঠাকুরমা পাগলের মতো হয়ে যায়। সে অনেক কবিরাজ, হুজুর, গুণিন সবার কাছে যান, কিন্তু কেউ আশানুরূপ কোনো উত্তর দিতে পারেননি। এক পর্যায়ে ঠাম্মা এক গুণিনের কাছে যান। তখন সে বলে যেটা বলে সেটা আমরা কোনদিন কল্পনাও করিনি। তার কথা অনুযায়ী দ্বিতীয় ভিখারি যে এসেছিল মূলত ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তাকে আমাদেরই কাছের কোনো একজন লোক এনেছিল। যখন সে চলে যায় তখন তার চুল, শ্মশানের পোড়া কাঠ, সিঁদুর, হাড়, বিভিন্ন গাছের শেকড় সহ আরো অনেক কিছু দিয়ে একটা তাবিজ বানায়, যেটি আমাদের কাছেই লোকটা আমাদের বাড়ির সিঁড়ির সামনে কোনো এক রাতে পুঁতে রাখে। আর ওই তাবিজটা এমন ভাবে বানানো ছিল যে সেই 18 বছর আগে যে মারা যায় তার সাথে সম্পর্কিত ছিল। কেননা প্রতিনিয়ত আমাদের ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে যাওয়ার সময় ওই তাবিজটার ওপরে যে মাটি আছে সেখানে পা পড়ত, তাতে সেই আত্মাটা খেপে যেত এবং প্রতিশোধ স্পৃহা বেড়ে যেত। কিন্তু মহিলাদের কোনো কিছু হতো না, কারণ আমাদের সেই কাছের লোক মূলত আমাদের বাড়ির পুরুষদের মেরে ফেলতে চেয়েছিল। পরে ওই তাবিজটা খুঁজে পাওয়া যায় এবং গাছটা কেটে ফেলা হয় এবং সর্বশেষ ওই মেয়েটার নামে ভারতে গিয়ে পিণ্ডদান করা হয় এবং বাড়ি বন্ধ করা হয়। সেই মেয়েটার আত্মা প্রতিশোধ নেয়ার জন্য বাড়ির চারপাশে ঘুরত এবং 2 ব্যক্তির মাধ্যমে প্রতিশোধ নিতে পেরেছিল সে। কিন্তু আজও জানতে পারলাম না সেই আমাদের কাছের লোকটাকে আর সেই ম্যাজিশিয়ান আর সেই মেয়েটি মুক্তি পেয়েছে কিনা, এখন আমাদের বাড়ির চারপাশে সে ঘোরে কিনা। কিন্তু তারা আমার যে ক্ষতি করেছে তা অপূরণীয়, কারণ বাবাই ছিলেন আমার সব থেকে কাছের বন্ধু। আর আমার কাছে যে লোকটি এসব করেছে তার সম্পর্কে ওই গুণিন আরেকটি কথা বলেছিলেন, যে শুধু সম্পদের লোভের ওপর এবং কোনো পুত্র সন্তান না থাকায় বংশের কোনো প্রদীপ থাকবে না, এই সমস্ত কারণেই পুরুষদের ওপর এই আক্রমণ। ঘটনাটি ভয়ের কিনা জানি না, তবে কোনোদিনও ভুলতে পারবো না, এবং এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি চাই যে আমাদের যারা মেসেজ করছেন তাদেরটা পড়ে ফেলি। আমরা ভিডিও আপলোড করেছি যেখানে আমাদের আজকের অতিথি আছেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শাহরিয়ার ইসলাম আমাদের লিখেছেন, স্বপ্নের ঘটনাটা দারুণ ছিল রাসেল ভাই। আমার মনে হয় যে এটা মিউজিকের কারণে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে এবং প্রতিটি ঘটনাই তাই হয়। শাকিল হাসান আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমরা 3 বন্ধু মিলে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমরান রনি, 4 জন তারা SM হল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুনছেন। MD আমিনুল ইসলাম আমাদের সাথে আছেন 2011 থেকে। আমাদের সাথে রানা খান আছেন, মুবিন রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তন্ময়, এবং তিনি নরসিংদী থেকে শুনছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আনান রয়েছেন, তিনি ললিতা বাড়ি থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ মারুফ, এছাড়াও রবিউল আলম
আলম আমাদের সাথে আছেন, আমাদের রবিউল ইসলাম আমাদের সাথে আছেন, দীপ্ত সাহা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন চক্রবর্তী দীপ। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস এ নয়ন আহমেদ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। লাইট অফ করে শুনছেন স্মিতা রাজ, আজকে 7 বছর ধরে শুনছেন আল আমিন। অ্যাপটা তিনি শুনছেন এবং একটু তার ডিস্টার্ব হচ্ছে, এটা লিখেছেন আবিদ আলী। ইরফান আদনান আমাদের লিখেছেন যে ভাল লাগছে ঠান্ডার দিনে শুনতে। টিয়া তৌসিফ রাজশাহী থেকে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করছেন, তার মানে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি একদিনও মিস করেন না প্রোগ্রাম, এমডি সাবিরুল ইসলাম। আমি একটু বলে দেই, যারা অ্যাপ দিয়ে শুনছেন তাদেরকে বলে দেই যে আপনারা যারা অ্যাপ দিয়ে শুনছেন বা যারা এখন অ্যাপ এখন ডাউনলোড করেনি তাদের জন্য বলে দিই যে আপনি যদি iOS ইউজার হন, অর্থাৎ আপনি যদি আইফোন ইউজ করেন, তাহলে আপনার যেটা করতে হবে সেটা আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলেও সেই সেম কাজটাই করতে হবে। আপনি চলে যাবেন iOS এর অ্যাপ স্টোরে এবং আপনি অথবা আপনি যদি iOS হন তাহলে চলে যাবেন আপনি হচ্ছে গুগল প্লে স্টোরে, এবং iOS এর হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ গুগল প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে জাস্ট টাইপ করতে হবে রেডিও ফুর্তি, RADIOFORTI। রেডিও ফুর্তি টাইপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনাকে একটা অ্যাপ দেখাচ্ছে, যে অ্যাপটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমি জানি না যে পৃথিবীর মানে শুধুমাত্র স্থলেই না, জলেও শোনা যায়, আকাশেও বেশ কিছু দূর পর্যন্ত শুনতে পাওয়ার কথা এটা, মানে তো পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন এই অ্যাপ দিয়ে আপনি কানেক্টেড থাকতে পারবেন ভূতফেমার সাথে, রেডিও ফুর্তির সাথে। সো অ্যাপ ডাউনলোড করে ফেলুন, এবং ডাউনলোড যারা করলেন আমাকে জানান, আমি তাদের নাম পড়ে ফেলবো ইনশাল্লাহ। খায়রুল ইসলাম আমাদের লিখেছেন যে খুব ভয় লাগছে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আবিদ অনেক আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌদ শাহ আছেন আমাদের সঙ্গে, ইমরান হাসান রাইজু আমাদের সঙ্গে আছেন, সিয়াম সরকার সামি আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন। তাদের কথা বলবো এবং তাদের ঘটনা নিয়ে ফিরে আসবো। আমাদের যারা অতিথি আছেন, একটু একটা ছোট্ট বিরতির পরে সেই বিরতিটা নিয়ে নিচ্ছে, এখন ফিরে আসছি সেই পর্যন্ত। টিল দেন স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and Joe 50. Booth FM. The night comes alive with Graminphone. Hello Russell bhai, assalamu alaikum, and hello and salam to all listener of Booth FM. Stipu again from London UK. আমি এখন আপনাদের কাছে বেশ কয়েকটা ঘটনা বলতে চাই, একটা একটা করে বলবো। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটা ঘটেছে আমার এক পরিচিতর কাছ থেকে। তিনি পেশায় একজন ক্যাব ড্রাইভার, এবং তিনি ক্যাব ড্রাইভ করছে from last 30 years plus. So he is really an old cab driver. ঘটনা ঠিক এইভাবে ঘটে। তার অফিসে একটা লোক আসে, ক্যাব অফিসের একটা লোক আসে, এবং সে তাদেরকে রিকোয়েস্ট করে তাকে সামওয়্যার লন্ডন থেকে 70 to 80 miles আছে তাকে পৌঁছে দিতে। Well, as usual, he is a customer, so definitely it is their duty to take him and drop him off wherever he wants to go. So লোকটাকে যে ক্যাব ড্রাইভারের কথা বললাম, উনি তাকে নিয়ে রওনা দেয়, এবং নিয়ারলি 1.5 ঘন্টার মতো 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো রাস্তা আসো। তার সাথে টুকিটাকে কথা বলতে চলে যায়। তা সে যেহেতু লন্ডন থেকে বেশ দূরে, এবং ব্যাক ইন 90s, সো আরো বেশি কম লোকজন ছিল, প্লাস আরো বেশি গাছপালা ছিল, এবং যে জায়গায় সে গিয়েছিল দিস ইজ এ প্রপার কান্ট্রি সাইড, সো অনেক গাছপালা এবং বাসাবাড়ি খুবই কম। সো সে যেখানে ডেস্টিনেশন ছিল, ডেস্টিনেশন থেকে সে দেখতে পেল প্রায় 6-7টা বাসা বাড়ি আছে, দূর থেকে দেখা যাচ্ছে। বাট লোকটা যে কাস্টমার, সে ড্রাইভারকে রিকোয়েস্ট করলো তাকে বাসাগুলোর সামনে যাওয়ার প্রায় 5-7 মিনিট আগে, ওয়াকিং ডিস্টেন্স আগে তাকে নামিয়ে দিতে। সো ড্রাইভার হি জাস্ট ডিড হোয়াটএভার হি রিকোয়েস্টেড ফর। যাই হোক, সে তাকে নামিয়ে দিল, এবং সে তখন কাস্টমারকে নামিয়ে ব্যাক করা শুরু করলো। এর মধ্যে বলে রাখি, অন দ্য ওয়েতে nothing how do I say it? Nothing really realistic thing happened on their way to the destination. So কোনো কিছুই হয় না যেটা তার ভয় লাগছে বা অস্বাভাবিক কিছু হয় নাই। যাই হোক, সে যখন ব্যাক টু লন্ডন টু হিজ অফিস, মাত্র 2 থেকে 3 মাইল যাওয়ার পরপরই সে রিয়েলাইজ করলো যে তার পিছনের সিটে যেখানে কাস্টমার বসেছিল, সে তার কোটটা ফেলে গিয়েছে। সো সে তখন চিন্তা করলো যে যেহেতু সে জানে না যে এক্স্যাক্টলি কোন বাসাটায় সে ঢুকেছে,
এবং সে বদারও করে নাই বিকজ ইট ওয়াজ অলরেডি লেট অ্যাট নাইট লাইক 1-2 এই সময়। সো সে আর বদার করে নাই ব্যাক করতে। সে চিন্তা করেছে ওকে ফেয়ার এনাফ, সে অফিসে ফিরে যাবে এবং অফিসে যেয়ে কোটটা জমা দিয়ে দিবে। ভালো কথা, সে খুব স্বাভাবিকভাবে উইদাউট এনি ডিস্টারবেন্স সে অফিসে পৌঁছে যায় এবং অফিসকে জানায় যে সে এই কোডটা পেয়েছে এবং কোর্টের পকেটে তারা চেক করে দেখে কিছু ফটো আইডি এবং কিছু পার্সোনাল কার্ড না, ঠিক বলতে ব্যাংক কার্ড না, সাম আদার কার্ডস এন্ড কিছু পাউন্ড ছিল। সো দ্যাটস অল দে হি হ্যাড ইন হিজ ওয়ালেট। যাই হোক, তারা যে জিনিসটা করে, নর্মালি ক্যাব অফিস গুলা যদি কিছু পেয়েও থাকে, ইফ ইজ নট রিয়েলি ভ্যালুয়েবল লাইক পাসপোর্ট অর সামথিং এলস, তারা বদার করে না পুলিশ স্টেশনে এইগুলা রিপোর্ট করতে। But for some reason, I don't know why, according to him, they have reported to the police and তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, পুলিশ স্টেশনে আমরা দিয়ে দিলাম, বিকজ তারা এক সপ্তাহ মতো ওয়েট করেছিল if customer call and come and get his stuff, but he never called within a week. So তারা ডিসাইড করছে পুলিশ স্টেশনে এটা রিপোর্ট করে জমা দিতে। ভালো কথা যে যেভাবে তারা চিন্তা করেছে ওইভাবে পুলিশ স্টেশনে তারা দিয়ে এসেছে এবং they totally kind of forgot what happened. So তারা তাদের মতো ডেইলি জব বা ডেইলি কাজ করে যাচ্ছে। উইদিন এ উইক অর আফটার এ উইক তারা পুলিশ স্টেশন থেকে একটা কল পায় এবং পুলিশ তাদেরকে জানায় যে তোমরা যে আইডি কার্ড বা যে লস্ট প্রপার্টি তোমরা আমাদের কাছে রিপোর্ট করছো, এইটা কে পেয়েছিল এবং কোত্থেকে পেয়েছিল সেইটা, এবং তাকে যেন একবার পুলিশ স্টেশনে আসতে পারে, সে যেন একবার পুলিশ স্টেশনে যায়। এবং তখন ক্যাব অফিস থেকে তারা একটু বিরক্তই হয় বিকজ অফ ইটস কোয়াইট আননেসেসারি হ্যাসল, they have to go through it now. So তারপরে তারা চিন্তা করে because it's police request, so they have no other choice. So তারা ওই ড্রাইভারকে জানায় যে তুমি যে জিনিসটা পেয়েছো, পুলিশ তোমাকে বলেছে তুমি জানো পুলিশ স্টেশনে যে তাদের সাথে দেখা করো। ভালো কথা, সে উইদিন হিজ টাইম সে যায় ওইখানে, যে যখন বলে যে হ্যাঁ আমি জিনিসটা পেয়েছি, এক প্যাসেঞ্জার আমি তাকে ড্রপ করেছি, যখন হলো তার ডেস্টিনেশনে পৌঁছে দিই, ফেরার পথে সে এটা ফেলে গিয়েছিল। ভালো কথা, পুলিশ তাকে তখন তার ফটো আইডি দেখায় এবং দেখে জিজ্ঞেস করে ইজ দ্যাট দ্য গাই, এইটাই কি সেই লোক যাকে তুমি পৌঁছে দিয়েছিলে? তখন সে বললো হ্যাঁ এইটাই তো সেই লোক যাকে আমি পৌঁছে দিয়েছি। তখন পুলিশ আবার তাকে রিকনফার্ম করার জন্য জিজ্ঞেস করে আর ইউ শিওর যে এইটাই সেই লোক ছিল? তখন দ্য ড্রাইভার সে আবারই বলে যে হ্যাঁ আমি তাকে কেন চিনবো না, বিকজ হি ওয়াজ ইন মাই অফিস এন্ড আমি তাকে অফিস থেকে নিয়েছি, 1-1.5 ঘন্টার রাস্তা তার সাথে আমি গল্প করতে করতে গেছি। দ্যাট ওয়াজ লাইক নর্মাল টক, হাউ আর ইউ টাইপ টক। সো এন্ড আমি তাকে অনেকবার পিছনের মিরর দিয়ে তাকে আমি দেখেছি। সো ইয়া আই ক্যান ইজিলি রিমেম্বার হিজ ফেস এন্ড দিস ইজ দ্য এক্স্যাক্টলি সেম গাই যাকে আমি ড্রপ করেছি। বাট এবং সে তখন কিউরিয়াসলি জিজ্ঞেস করলো ওয়াই, তোমরা কেন আমাকে এইভাবে জিজ্ঞেস করছো, ইজ দ্যাট দ্য গাই, is there anything wrong? তখন পুলিশ বললো যে হ্যাঁ it's not anything wrong, it's a big wrong here. তখন সে বললো যে কি হয়েছে? তখন পুলিশ তাকে জানালো যে এই লোক কিভাবে এটা সম্ভব যে সে তোমার গাড়িতে করে ওই দিনকার ও তার বাসার কাছে গিয়েছে, বিকজ এই লোকটা around 1940 to 1950, sometimes I cannot remember the exact year, but 30-40 বছর আগে সেই লোকটা মারা গিয়েছে এবং তার according to his record and everything shows he used to live there. সে ওই জায়গাতেই থাকতো যে জায়গার বর্ণনা তাকে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ স্টেশনে, এবং এটা তার আইডিয়া and everything which has tell that সে অলরেডি মারা গিয়েছে 30-40 বছর আগে। So it is not really can be possible. So বাট তখন তো ড্রাইভার একটু শক হয়ে যায় যে আসলে এটা কি হলো, এবং সে তার পরে বেশ কিছুদিন ক্যাবিং বন্ধ রেখেছিল। বাট অনেস্টলি হি নিউ দ্যাট there is so many things happened. আপনি যদি রাত্রেবেলায় ড্রাইভ করেন, স্পেশালি ক্যাবিং করেন, that what they believe, I don't know the reality, বাট তার কোনো ক্ষতি হয় নাই ফরচুনেটলি, বাট এটা ছিল তার এক্সপিরিয়েন্স। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং ভূত এফএম প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই, এন্ড ভূত এফএম জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, বাই। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনেকগুলো অডিও ক্লিপ
আমাদের জমেছে, একইভাবে অনেকগুলো স্টোরিও জমেছে। আমরা কি একটা স্টোরিতে যাবো নাকি আমরা একটা ঘটনায় যাই, না নাকি স্টোরিতে যাবো? স্টোরিতে যাবো, আচ্ছা ঠিক আছে, তারপরে স্টোরিতে যাই। আশা করছি আপনাদের এই স্টোরিটাও ভালো লাগবে। দেখা যাক, অনেকগুলো স্টোরি জমে গেছে আসলে। ইমেইলে যাচ্ছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অবশ্য সবসময় আপনি যেন ভালোর দলেই থাকেন সেই দোয়াই করি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নিশাত নাহিয়ান। আমি চিটাগং জিইসি সার্কেল খুলশি আবাসিক এলাকায় থাকি। আমি আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। বলে রাখা ভালো যে না, ভালো লাগলে শেয়ার করবেন। ঘটনাটি ভৌতিক কিংবা প্যারানর্মাল কিনা সেটা আমার জানা নেই, তবে ঘটনাটি সত্যি অদ্ভুত ছিল, যা আমি কখনো ভুলতে পারবো না, এবং এর সঠিক কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। আর যদি আপনার কাছে থাকে এর সঠিক ব্যাখ্যা, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এমন ঘটনা আগেও ভূত এফএমে শুনেছি, যেমনটি একজন স্বপ্ন দেখলো সে মরুভূমিতে হাঁটছে এবং তার ঘুম ভাঙলে দেখতে পায় বিছানায় মরুভূমির বালি। আমার ঘটনাটাও সেরকম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি 6 থেকে 7 বছর আগের ঘটনা। যখন ঘটে তখন আমার বয়স 14 কি 15 বছর হবে। ঘটনাস্থল আমাদের গ্রামের বাড়ি ফটিকছড়িতে। আমি গ্রামের নাম উল্লেখ করছি না। গ্রামে যাওয়ার পর আমার কাজিনরা অনেক মজা করতাম, তো রাতের বেলা আমরা সবাই ঘুমালাম একসঙ্গে। আমার 6-7 জন কাজিন থাকায় খাটে সবার জন্য জায়গা সংকুলান হতো না, তাই আমরা সবাই একসাথে নিচে ঘুমাতাম। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন আনুমানিক 1টার কাছাকাছি হবে। আমি ছিলাম দরজা বরাবর। আপনি খেয়াল করে দেখবেন দরজার মাঝখানে জয়েন্টে একটা ফাঁক থাকে। আমি দেখলাম সেই ফাঁকা অংশ দিয়ে একটা আলো আমাদের দিকে এগিয়ে আসছে, যা কুপির আলোর মতো। তখন গ্রামে কুপির প্রচলন ছিল, চেরাগও বলা হতো। আমি চিন্তা করি, এত রাতে বাইরে কুপি চলছে কেন? আমি ঘটনাটা তেমন আমলে নিলাম না, তবে আমি ওই আলোর দিকে তাকিয়েছিলাম। একসময় আমি আবার ঘুমিয়ে যাই। এবার সেই কুপিটা স্বপ্ন দেখতে পেলাম, তবে এবার আলোটা বাইরে না, ঘরের ভেতরে। আর কুপির পাশে বসে আছে একটা মহিলা। মহিলাটি আমাকে হাতের ইশারায় ডাকলো। আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর মহিলাটি আমাকে একটা প্লাস্টিকের বাঁশি দিল। আমি বাঁশিটি কুপির আগুনে পোড়াতে লাগলাম, এবং মহিলাটি আমার পাশে থেকে বাঁশিটি নিয়ে বলল, দাঁড়াও, তোমার হাতে ছবি এঁকে দিই। সে পোড়া বাঁশিটি দিয়ে আমার হাতে লাগিয়ে দিল। আমি বাঁশিটির হাত থেকে কেড়ে নিলাম। এরপর আর কিছু দেখলাম না। রহস্যের বিষয় হলো, আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার ডান হাতে পোড়া বাঁশির অর্ধেকটা ছিল। কিন্তু আমি যখন আম্মুর কাছে গেলাম, আম্মু বলল, কিরে, তোর হাতে এই গাছের আঠা লাগলো থেকে? বাদি গাছ এক ধরনের গাছ, যা কবরের 4 কোণায় দেয়া হয়। গ্রামে যাকে বাদি গাছ বলে। অবশ্য প্রকৃত নাম কি আমার জানা নেই। ওই গাছের ডাল কাটলে এক ধরনের আঠা বের হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছতলায় গিয়ে এগুলো লাগিয়ে এসেছিস নাকি? আমি বললাম, কই, আমি তো ঘর থেকে বেরিয়ে হয়নি। এই বলে আম্মুর হাতে ঘষা দিতেই সেটা খসে মাটিতে পড়ে গেল। আমি যেটা আঠা মনে করেছিলাম সেটা ছিল আসলে ফোসকা। আগুনে পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায়, সেই ফোসকা। ওই গাছের আঠার মতোই লাগছিল দেখতে। সেই খসে পড়া চামড়াটা এবং মাংসটা পড়ে গিয়ে মাংসটা দেখা যাচ্ছিল। আম্মু বলল, তুই হাত পুড়িয়েছিস কোত্থেকে? নিশ্চয়ই কারোর সাথে দুষ্টুমি করছিস। আম্মু এই পোড়া বাঁশিটা হাতে নিয়ে বলল, এইটা পুড়িয়ে হাতে লাগিয়েছিস না? আমাকে অনেক বকুনি দিল, আর স্বপ্নের কথা মনে পড়ে গেল। কিন্তু আমি আম্মুকে কিছুই বললাম না, কারণ বললেও আম্মু বিশ্বাস করতো না এবং আরো বকুনি দিত। আশ্চর্যজনক বিষয় হলো, আম্মু ঘষা দেওয়ার পরেও কিন্তু আমি কোনো ব্যথা পাইনি। যদি ফোসকা খসে যায় এবং একজন যদি ঘষা লাগে, তাহলে মানুষের জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আমার কোনো অনুভূতিই নেই। আমি পড়ার সময়ও কোনো কিছু টের পাইনি। যদিও সেটা স্বপ্ন ছিল, সেই পোড়া দাগটা এখনো আমার হাতে আছে। হাতের পোড়া অংশের একটা ছবি আমি ইমেইল করে দিয়েছি। আজ প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের সাথে শেয়ার করবেন। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে কি? নিশাত নাহিয়ান চট্টগ্রাম থেকে বলেছেন এই ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, আমাদের দ্বিতীয় অতিথির কাছে, অর্থাৎ মাসুক তার সেকেন্ড ঘটনাটা আমাদের শোনাবেন এখন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। থ্যাংক ইউ। ওকে, সো
এই ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা বেসিক্যালি আমার বড় বোনের সাথে। আচ্ছা। আমার বড় বোন হচ্ছে ইংল্যান্ডে থাকেন, হুম ফুল ফ্যামিলি সেটেলড, এবং সে তার আমার ভাগ্নিদের নাম না বললেই নয়, মুস্কান, মেহেক এবং মানহা আচ্ছা। মেয়ে তারা থাকে। সো যেটা এই ঘটনাটাও বেশ কয়েক বছর আগে, হুম তখন আমার ছোট ভাগ্নির জন্ম হয় তার আগে, হুম মুস্কান এবং মেহেক ছিল। সো যেটা হয়, ঘটনার দিন আমার আপু কাজ করছিলেন বাসায় অ্যাজ ইউজুয়ালি, আমার একদম ছোট মেজো ভাগ্নি মেহেক সে ঘুমোচ্ছিল, এবং মুস্কান তখন বেশ ছোট, সে হচ্ছে খেলছিল ড্রয়িং রুমে, আপু কিচেনে কাজ করছে। তো সাডেনলি মুস্কানের চিৎকার বা কান্নার সাউন্ড শুনতে পেয়ে আপু দৌড়ে আসে ড্রয়িং রুমে, যে হোয়াটস হ্যাপেন্ড, যেটা দেখে যে মুস্কান কিছু একটা দেখে ভয় পাচ্ছে, এবং ওর দৃষ্টি খেয়াল করে আপু দেখতে পায় যে সামনে একটা বেড়াল, হুম বেশ বড় সাইজের, ব্ল্যাক কালারের, একটা ফুল ব্ল্যাক একটা বেড়াল। হুম এবং এটা দেখে আপু যেটা করে যে সে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, ইউজুয়ালি আমরা যেটা করবো যে কিছু লাঠি টাঠি নিয়ে। হুম অদ্ভুত ব্যাপার, বিড়ালটা কোনো সাউন্ড করে না এবং কোনো মুভ করে না, জাস্ট ক্রিপি একটা দৃষ্টিতে আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সো এটা দেখে আপু কিছুটা আর কি ইয়া হয়ে যায়, যেটা ওয়াইল্ড অ্যানিমেল টাইপ, লাইক ডেঞ্জারাস কিছু কিনা কামড়টা উঠবে। সে মুস্কানকে কোলে নিয়ে দোতলায় রুমে রেখে এসে আবার ট্রাই করে। এবার যেটা হয়, বিড়ালটা দৌড় দিয়ে ঘরের ভেতরের দিকে চলে যায়। আচ্ছা। আপু ফলো করে যায়, এবং যাওয়ার পরে যেটা হচ্ছে, কিচেনে একটা কেবিনেট টাইপের ছিল, যেটা ওয়ালের সাথে অ্যাটাচড, যার উপরে আর কি চুলা রাখা থাকে, এবং ওটা ওয়ালের সাথে অ্যাটাচড, এন্ড পেছনে কিছু হচ্ছে খুব সামান্য একটু জায়গা ক্যাবিনেটের পেছন দিকটাতে। বাট জায়গাটা এমন একটা জায়গা যে লাইক ক্লিন করা পসিবল, বাট ওই সাইজের একটা, আমি শুরুতে বললাম যে বড় সাইজের একটা বিড়াল, ওরকম সাইজের একটা বিড়ালের পক্ষে ওখানে ঢোকাটা পসিবল না, রাইট। বিড়ালটা যেটা করেছে, দৌড় দিয়ে ওটার পেছনে চলে যায়। সো আমার আপু এসে ওটা বের করার ট্রাই করতে থাকে বা সামথিং, যে আছে কিনা, বের হয় না অনেকক্ষণ পর্যন্ত। সে লাঠি দিয়ে হচ্ছে সাইড পেছনে যে গ্যাপটুকু ওখান দিয়ে ভূত দিয়ে বের করার ট্রাই করে, বাট বেশ কিছুক্ষণ পর্যন্ত এরকম করার পরে নেই। সো আপু ভাবে হয় যে হয়তো অন্য সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বা সামথিং, সে অন্যান্য রুম চেক করে, এ নেই বিড়ালটা। সো আপু ধরেই নেয় যে হয়তো বের হয়ে চলে গেছে। সো আচ্ছা। এরপর প্রায় 2-3 ঘন্টা পরে আপু কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে যখন আবার কিচেনে যায়, তখন সে আবার বিড়ালটাকে দেখতে পায় ওই কিচেন ক্যাবিনের পেছন থেকে, এটা মাথা বের করে রয়েছে। এবার আপু একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পরে এবার সে ট্রাই করতে থাকে, আবার বিড়ালটা ওটা পেছনে ঢুকে যায়, সে বাড়ি দিয়ে দেখে, লাঠি ঢুকিয়ে দেখে। এবার হচ্ছে আপু যেটা করে চেক করার জন্য, সে এবার ফোনে লাইট ইউজ করে। লাইট দেওয়ার পরে দেখে যে পেছনে ডেন আর কি ক্যাবিনেটের পেছনে গ্যাপটাতে বিড়ালটা নেই। সো এবারও একই অবস্থা। সন্ধ্যার সময় আপু বিড়ালটাকে আবার কিচেনের দরজায় দেখতে পায়। এবার সে কমপ্লিটলি ফ্রিকড আউট। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এই এতটা সময় প্রায় সারা দিন ধরে এটার সাথে এরকম ডুয়েলিং চলছে, এই টাইমটার মধ্যে বিড়ালটা একবার কোনো সাউন্ড করেনি। ইউজুয়ালি আমরা কি করি, যে বিড়াল দেখলে আমরা যদি এটাকে তাড়া করতে যাই বা কিছু, সেটা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে বা সাউন্ড করে, বিড়াল সাউন্ড করবে। বাট আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা এখন পর্যন্ত একটা সাউন্ডও করেনি। এবং লাস্ট টাইম যখন দেখে, সে জাস্ট তার জায়গায় ফ্রিজ, মুভ করছে না কোনো। এটা দেখে আপু বেশ ঘাবড়েছে, এবং আমার ভাগ্নিদের কোলে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আচ্ছা। বের হয়ে হচ্ছে নেইবার্স যারা থেকে তাদের ডেকে আনে যে সামথিং এরকম একটা উইয়ার্ড কিছু হচ্ছে আর কি। এবং ওদের উপরের ফ্লোরে একজন ভদ্রলোক থাকেন, যিনি হচ্ছে বেশ ধার্মিক টাইপ। তো ওনারা সবাই বেশ কয়েকজন আসেন। তো ওটা দেখে ওনারা কাছ থেকে হচ্ছে একবার অ্যানিমাল কন্ট্রোলে ফোন দিবে বা সামথিং এরকম চিন্তা করছে। কাছে যাওয়া কেউ সরাসরি পাচ্ছে না, যে এটা খুব ডেঞ্জারাস অ্যানিমাল হতে পারে। উনি যেটা করেন, বিড়াল দেখে ভয় পাচ্ছে, বিড়াল দেখে ভয় করা যায়। এক্স্যাক্টলি, মানে বিড়াল তো আমরা সবাই অনেকে পালি, থাকে খুব ফ্রেন্ডলি, বাট এই বিড়ালটার অ্যাটিটিউড এরকম যে ভয় পাচ্ছে। এবং উনি যেটা করে, সে মুহূর্তে একজন এনিমেল কন্ট্রোলে কল করে। মিনওয়াইল হচ্ছে যে ভদ্রলোক, প্রতিবেশী ভদ্রলোক, উনি হচ্ছে সামহাও দোয়া দরুদ করে পরে বিড়ালটাকে কিছু একটা খাবার জিনিস, আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি মনে নেই, বিস্কুট বা ব্রেড সামথিং কিছু একটা শো করে করে ডাকতে থাকে। এবং ডেকে ডেকে উনি যখন নিয়ে এসে সিঁড়িঘর পর্যন্ত, সিঁড়িঘরে আসার পরে বিড়ালটা অটোমেটিক আর কি সিঁড়ি দিয়ে নেমে যায়, ইজিলি নেমে গেল। এবং তাৎক্ষণিক ভাবে হচ্ছে উনি ফলো করে নামে, নিচে নামার পরে ওটা নাই, জাস্ট গন। এবং হচ্ছে ততক্ষণ অ্যানিমেল কন্ট্রোল লোকজন আসে এবং চেক করে, বাট
এখানে কোনো আর বেড়াল পাওয়া যায়নি, বা ওই ফ্ল্যাটে কি ইউজুয়ালি ওরকম বেড়াল পালতো না, কালো কালো বেড়াল। বাট ওই একদিনে এটা দেখা যায়, এবং একদিন এরপর আর বেড়ালটাও কখনো দেখা যায়নি। এবং এরপর আপু বেশ ভয় পাওয়ার পরে বেশ দোয়াদুর পরে বন্ধ করা টাইপের বা এগুলো করে, এরপরে কোনো প্রবলেম হয়নি। সো ওই একদিনই এটাই ছিল বেসিক ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ঘটনায় যাবো, তবে তার আগে একটু আমরা ফেসবুক থেকে ঘুরে আসতে চাই, এবং আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, এবং তাদের মধ্যে যারা আছেন তাদের নামগুলো আমি একটু বলছি। এবং আমাদের এই ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, এখানে চলে আসতে পারেন। ডক্টর ডিআরটি মনির আমাদের আছেন। কেমন আছেন ভাইয়া? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনমোনা মিজান, তিনি বাবু ভাইয়ের স্টোরি শুনতে চান, এবং সেকেন্ড ইমেলটা তার কাছে বেশ ভালো লেগেছে। শিশির ভেজা সকাল আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এমডি রিয়াদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া সুলতানা বৃষ্টি। কিভাবে সেন্ড করবো? ভূতfm@radiofurti.fm, সেখানে আপনার ঘটনা সেন্ড করলেই হবে। BHTTFM@BHTT ভূত, তারপরে একসাথে FM, তারপরে @radiofurti.fm, RADIOFORTI.fm। আর আমাদের সাথে দেখতে পাচ্ছি নিকেতন রয় লিখেছেন অসম স্টোরি ভাইয়া। নাজমুল আরিফ আমাদের লিখেছেন ঘটনাগুলো অনেক ভালো লাগছে আমাদের সাথে। এছাড়াও দেখতে পাচ্ছি সৈকত রয়েছেন, এবং তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আলামিন খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রবিন হুসাইন, এবং তার লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা আছে, এবং তিনি ঘটনা পাঠাতে চান, সেটা তিনি লিখেছেন। SK নুরনবী আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। ওয়ান্ডারফুল ছিল ইমেইল, তাই বলছেন। সিরাতুল সুবাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু মাসুম ভাই। টিয়া আখতার আমাদের সাথে আছেন, বিগ ফ্যান, তিনি ভূতফিল্মের সাথে জানিয়েছেন। আমাদের সাথে আছেন রাহাত হাসান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজী জুবায়ের, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাহাবি আল সাইফ, লাইট অফ করে শুনছেন তিনি। সালাউদ্দিন সরকার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। যদি আপনি থাকতে চান তাহলে আপনিও আমাদের সাথে জয়েন করুন। এন্ড এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা স্টোরিতে যাবো। এই স্টোরিতে যাওয়ার একটা কারণ আছে, সেটি হচ্ছে যে এটা একটা ইমেল, এবং এই ইমেইলের ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম নিয়ে, অর্থাৎ মেডিকেল রিলেটেড একটা ঘটনা। সো এই ঘটনাটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালোই আছেন। আমাদের গ্রুপের সবার পড়াশোনার চাপ থাকায় আমরা স্টুডিওতে গিয়ে ঘটনাটা বলা পসিবল হচ্ছে না। রিফাত বলছি আমি। 2007 সালের ঘটনা। আমি তখন রাজশাহী মেডিকেল কলেজের, আচ্ছা এটা তিনি হচ্ছে তার ভাইয়ের কাছ থেকে শুনেছেন যে 2007 সালের ঘটনা। আমি তখন রাজশাহী মেডিকেলের লাস্ট ইয়ারে পড়ি। সেই সময় আমার এক খুবই পরিচিত স্যার প্রায়ই কোনো লাশ পোস্টমর্টমের সহায়তার জন্য আমাকে ডাকতেন। আমিও খুব খুশি মনে স্যারের সাথে যেতাম। আগে পোস্টমর্টমের জন্য খুবই কম ডাক্তার থাকতেন, এই জন্য ডোমরাই ডাক্তারকে সাহায্য করতেন। সেখানে সবসময় একজন ডোম থাকতেন। তিনি প্রায় 10-15 বছর থেকে ডোমের দায়িত্ব পালন করে চলেছেন, তাই তিনি মূলত লাশ কাটতেন। তিনি খুবই কম কথা বলতেন। আমি সেখানে 7-8 মাস স্যারের সাথে কাজ করার পর স্যার আর লাশ কাটতে আসতেন না, এবং ওনার পরিবর্তে আমাকে পাঠাতেন। তাই আমি আর ডোম মিলে লাশ কাটতাম। স্যার আমাকে প্রায় বলতেন, তুমি লাশ কাটতে যাও, সেখানে মাঝে মাঝে কিছু ভৌতিক ঘটনা ঘটতে পারে, সেগুলো ভয় পেও না, কখনো ভয় পেলে সেখান থেকে চলে আসবে। তার এই কথা শুনে আমার ভয় লাগতো না। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন ভাইয়ের গ্রামের বাসা নওগাঁ থেকে একটা লাশ আসে। লাশটি ছিল মজনু নামের এক ব্যক্তির। সে ছিল কিছুটা পাগলের মতো। বয়সের তুলনায় তার উচ্চতা ছিল খুবই কম। তাকে দেখলে কেউ ছোট বাচ্চা মনে করতে পারে। তাকে হঠাৎ একদিন গ্রামের রাস্তার পাশে অবস্থিত বটগাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলা থেকে পেট পর্যন্ত একটা কালো দাগ, একটা কাটা দাগ পাওয়া যায়। এটা তার শরীরের অন্য কোনো ক্ষত ছিল না এরা ছাড়া। সবাই সাধারণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ধরে নেয়, এবং পুলিশকেও বলা হয় অ্যাক্সিডেন্ট কেস। তারপর পোস্টমর্টমের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।
এ কথা আমার বাসা থেকেই জানিয়ে দেওয়া হয়। লাশটি মেডিকেলে এসে পৌঁছায় শুক্রবার রাতে। আমি সেই রাতে লাশটিকে দেখার জন্য পোস্টমর্টম রুমে যাই। তখন ডোম ছিল না বলে আমি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে ভেতরে তালা লাগিয়ে দিই। আমি প্রথমে যেদিকে ফ্রিজ রাখা ছিল সেদিকে থেকে ঘুরে এসে তারপর লাশটিকে দেখতে যাই। লাশটির মুখের ওপর থেকে কাপড়টা সরে যায়, একটা বীভৎস পুড়ে যাওয়া মুখ দেখতে পাই। এই প্রথম আমি একটু ভয় পাই। আমি লোকটার মৃত্যুর আসল কারণ জানতাম না। প্রত্যেক লাশের একটা কেস হিস্ট্রি বা ফাইল থাকে। আমি সেই ফাইল না দেখেই ধরে নেই লোকটি আগুনে পুড়ে মারা গেছে। আগে শুক্রবারে লাশ কাটা হতো না, কারণ এটা ছিল ছুটির দিন, আর এই দিনে ডোম এবং ডাক্তারদের ছুটি দেয়া হতো। তাই লাশটিকে শনিবার কাটা হবে বলে আমি লাশটিকে ফ্রিজে রাখার জন্য নিয়ে যাই। ফ্রিজে রাখার জন্য লাশটিকে তুলতে গিয়ে দেখি লাশের ওজন মাত্রাতিরিক্ত ভারী এবং ঠান্ডা। আমি একটু অবাক হই, কারণ লাশটির উচ্চতা ছিল খুবই কম। সেই তুলনায় লাশের ওজন অধিক ভারী। আমি লাশটিকে একা তুলতে পারছিলাম না, তাই আমি গার্ডকে ডেকে নিয়ে আসি এবং কোনোভাবে লাশটাকে ফ্রিজে রাখি। শনিবারে 1টার দিকে আমাকে ডাকা হয় লাশটি পোস্টমর্টমের জন্য। আমি গিয়ে দেখি যে ডোম সবকিছু তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর আমি একাই লাশ কাটতে শুরু করি। আমি এতক্ষণ অন্যান্য লাশ ঠিক মতো রাখছিলাম। আমি কাজ শেষ করে ডোমের পাশে গিয়ে দাঁড়াই এবং দাঁড়িয়ে যা দেখি তা আমি দেখে চমকে উঠি। আমি দেখতে পাই লাশের শরীরের কোথাও কোনো পোড়া দাগ নেই, শুধুমাত্র বুকের কাছে একটা কাটা দাগ। অথচ কাল রাতে আমি দেখলাম লাশের সম্পূর্ণ শরীর পোড়া। আমি দ্রুত গিয়ে ড্রয়ার থেকে ফাইল বের করে দেখি সেখানে দেয়া আছে অ্যাক্সিডেন্ট কেস। আমি ভয় পেয়ে যাই এবং দ্রুত সেই রুম থেকে বের হয়ে আসি। আমি স্যারকে ফোন দেই এবং সব কথা খুলে বলি। স্যারকে দ্রুত চলে আসতে বলি। কিছুক্ষণের মধ্যে স্যার আসেন। আমি স্যারকে নিয়ে রুমে যাই। রুমে ঢুকতে দেখি ডোমকে দেখতে একটু অন্যরকম লাগছে। তার চুলগুলো কিছুটা বড় এবং তার উচ্চতা কম মনে হচ্ছে। তাকে দেখে আমার ভয় আরো বেড়ে যায়। তাই আমি রুমে প্রবেশ না করে গেটে দাঁড়িয়ে থাকি। কিন্তু স্যার সাধারণভাবে রুমে ঢুকে ডোমের পাশে দাঁড়ায় এবং ডোমের দিকে তাকাতেই তিনি ভয়ের সাথে দূরে সরে যান। এর পরপরই ডোম আমার দিকে ঘুরে তাকায়। আমি খেয়াল করি সে মেঝেতে দাঁড়িয়ে নেই, মেঝে থেকে কিছুটা ওপরে ভাসছে। তার চেহারা পোড়া এবং বিভৎস। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে কোনো মতে গার্ডের রুমে যাই এবং অজ্ঞান হয়ে পড়ি। আমার জ্ঞান ফেরে ভোর 5টার দিকে। আমার জ্ঞান ফেরার পর গার্ড আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তাকে সব কথা খুলে বলি। সে আরো কিছু গার্ড ডেকে নিয়ে আসেন এবং আমরা 4-5 জন গার্ডরা সবাই মিলে সেই রুমে যায় এবং আমি কোনোভাবে সেখানে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তারা আমাকে জোর করে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি লাশ ও ডোম মেঝেতে পড়ে আছেন এবং স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে স্যারকে সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। এরপর আমি এবং স্যার বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরে জানতে পারি সেই লাশটাকে পোস্টমর্টম ছাড়াই দাফন করা হয় রাজশাহীর কোনো একটি কবরস্থানে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের কাছে আরো এরকম অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো ভাইয়া। এন্ড আশা করছি যে আপনি আরো নেক্সট টাইম আরো ঘটনা পাঠাবেন। এবং আমাকে লিখেছেন যে রাজশাহীবাসীরাও ঘটনা পাঠাতে আগ্রহী হবে, সেই কারণে তিনি আরো ঘটনা পাঠাবেন এবং তারা একটা গ্রুপ ফর্ম করেছেন। বাহ, ফ্যান্টাস্টিক। সো আমাদের ভূত এফএম হরর ক্লাবে আপনাদের আমন্ত্রণ রইল এবং আশা করছি আপনারা চলে আসবেন এবং আশা করব এবং আপনারা উৎসাহিত করবেন সবাইকে ঘটনা পাঠানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে নেক্সট টাইম আমার সাথে সৃষ্টির সাথে আপনাদের দেখা হয়ে যাবে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাই আমরা এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে চেষ্টা করবো একটা অডিও ক্লিপ শোনাতে আপনাদেরকে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডু ফুর্তি। Booth FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসূল ভাই, আমি রূপক, আমি কাতার থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো, সবার সাথে শেয়ার করবো, লিসেনারদের সাথে, সে ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেছে। ডেটটা ছিল 2016
9 অক্টোবর। এই ঘটনাটা ঘটে আমার ডিউটি স্পটে। আমি মূলত একজন সিকিউরিটি অফিসার ইন কাতার। আমি নাইট ডিউটিতে নিয়োজিত ছিলাম। আমার ডিউটি ছিল সন্ধ্যা 5টা হতে সকাল 5টা পর্যন্ত, 12 আওয়ার্স ডিউটি। তো যে ডিউটি লোকেশনটা আমি একটু মনে হলে দিই, ডিউটিতে ছিল একটি স্টেডিয়াম। একটি স্টেডিয়ামের মধ্যে আমাদের ডিউটি ছিল, আমরা ছিলাম 3 জন সিকিউরিটি। বন্ধু ছিল মেন গেট, আনাদার প্লেয়ার ছিল পেট্রোলিং, আমি ছিলাম মিডিয়া এন্ট্রেন্স গ্যালারিতে। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। তো আমরা ডিউটিতে অবস্থায় ছিলাম, ডিউটি অবস্থায় থাকা অবস্থায় একটা লোক, আমি গ্যালারির ভেতরে ছিলাম। 12টার পর আমি সব ডোর ক্লোজ করে দিছি। সবকিছু ক্লোজ করে দেওয়ার পর আমি সোফায় বসেছিলাম। ঠিক তখন একটা লোক, কাতারি ড্রেস একটা লোক দরজা লক করলো। দরজাটা ছিল অ্যালুমিনিয়াম ডোর। লক করার পর আমি দরজাটা খুললাম। খোলার পর সে আমাকে বললো যে আমি ভিতরে যেতে চাই। আমি তাকে বললাম যে না, ভেতরে আপনি যেতে পারবেন না, কেননা 12টার পর রোবট চালা উঠেছে। সে আমার কোনো কথা শুনলো না, সে ভিতরে চলে গেল। তখন সে ভিতরে যাওয়ার পর ক্যামেরা কন্ট্রোল রুমে সিসিটিভি রুমে গিয়ে বসলো। সিসিটিভি রুমে তুমি তো কোনো লোক অ্যালাউড নেই। তারপর আমি কি করি, সে তো আমার কথা শুনলো না। আমি তো সাথে কিছু বললাম না। আমি ইন্ডিয়ান ইনচার্জ ছিল, আমাদের লোকেশন ইনচার্জ, ডিউটি ইনচার্জ। আমি ওনাকে ইনফর্ম করলাম ফোনের মাধ্যমে। উনি বললো যে ঠিক আছে, তুমি ওখানে থাকো, তার সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি আসছি, দেখছি আমি আশেপাশে আছি, বেশি কেউ লাগবে না। তো আমি এই ক্যামেরা কন্ট্রোল রুমের দরজার সামনে গেলাম। দরজাটা সামান্য একটু ফাঁকা করে দেখলাম যে লোকটা বসে আছে চেয়ারের মধ্যে। ঠিক আছে, দরজা আমি চাপাই দিলাম। দরজাটা ঘেঁষে রাখলাম, একদম দরজাটা ঘেঁষে আমি অপোজিটে দাঁড়িয়ে রইলাম। ইনচার্জের জন্য কথা বলছিলাম, ইনচার্জ আসছে, তারপর ওনার সাথে কথা বলবে, আমার কিছু বলার দরকার নেই। তো ইনচার্জ ঠিক 2 মিনিটের মাথায় ইনচার্জ চলে আসলো। আসার পর বললো যে সে কোথায়। ভিতরে ক্যামেরা কন্ট্রোল রুমে জায়গায় এসেছি ভিতরে। ও দেখে দরজাটা যখন ধাক্কা দিয়ে খুললাম ওনাকে দেখানোর জন্য, দেখলাম যে নবটি আমি 2 মিনিট আগেও দেখলাম যে সামান্য দরজাটা ফাঁকা করে দেখলাম সে ভিতরে বসে আছে। আমি তো দরজাটা ঘেঁষে দাঁড়িয়েছিলাম, সে যদি বাহার যেত ফিজ করে গেছে। আমি খুব আতঙ্ক হয়ে গেলাম যে এই মাত্র দেখলাম তাকে, সে কোথায় গেল। তারপর বললো যে ঠিক আছে, তুমি কি শিওর? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমি ইনচার্জের সঙ্গে কথা বলছিলাম। ওরা গ্যালারি চেক করলাম, কোথাও তো যাওয়ার কথা না, এইমাত্র এখানে ছিল। ওরা চেক করার পরে ইনচার্জ ছিল আমার সাথে, সে আমাকে হেল্প করলো। ওরা ডোর সব লক করা ছিল। তারপর আমাকে বললো যে ঠিক আছে, তুমি থাকো, কিন্তু ছেড়ে যেতে পারবো না, তুমি এখানে থাকো, আমি আসি, তোমার কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। তো আমি বসে রইলাম, আমার নির্ধারিত জায়গায় বসে গেলাম। ফোনে চলে গেল। চলে যাওয়ার পর আমি যে আমার সোফায় বসেছিলাম, 2 মিনিট 3 মিনিট পর আমি অনুভব করলাম যে আমার রাইট সাইডে অবস্থান করছে, স্পষ্ট বুঝতে পারলাম। আমার ঘাটতে ধরে দেখলাম সেই লোকটাই আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ভাবলাম যে কি, আমি অনেক কষ্টে নিজেকে সামলে বললাম যে আপনি কে, আপনি কি চান? তো এই কথা বলে রাখা ভালো আসলে। অনেক সময় আমরা অনেক হিস্ট্রিতে শুনি যে খুব ভৌতিক একটা ফেস, ভয়ঙ্কর ফেস, কিন্তু ওই লোকটার অফিস এত ভয়ঙ্কর ছিল না, ভৌতিক ছিল না, কিন্তু ঘটনাটা খুব হররবল ছিল, খুব রহস্যময় ছিল। সেই জন্য আমি ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি তাকে বললাম যে আপনি কি চান। সে কোনো কথা বললো না, সে বিহাইন্ড অপোজিটের বিহাইন্ডে যে রুমটা ছিল সে রুমে চলে গেল। সে রুমে চলে গেল, আমি তার দিকে তাকিয়ে নিলাম, আমি কিছু বললাম না তাকে। আমি শুনে দেখছিলাম যে সে কোথায় যায়, কি করে। সে অপোজিট রুমে চলে গেল। অপোজিট রুমে চলে যাওয়ার 30 সেকেন্ডের মধ্যে খুব জোরে একটা সাউন্ড হলো, মনে হলো যে কিছু একটা কাচের কিছু একটা খুব বড় কিছু একটা করে ভেঙে গেল। আমি ভাবলাম যে ওর স্ক্রিন টিভি ছিল, অনেক সিরামিক্সের জিনিস ছিল সৌন্দর্য রাখার জন্য। আমি ভাবলাম যে সে কিছু হবে কিনা, ওগুলো একটু ভালো কিনা। আমি চোখের পলকে এক দৌড়ে চলে গেলাম। আমি যাওয়ার পর দেখলাম যে নোবডিজ দেয়ার, স্যামসাং বসত, কেউ এই জায়গায় কেউ নেই। আমি তখন খুব আতঙ্ক হয়ে গেলাম। এই লোকটা এই মাত্র দেখলাম যে এই রুমে আসলো, একটু আগে দেখলাম সিসিটিভিতে দেখলাম সে গায়েব হয়ে গেল চোখের পলকে। এই জায়গায় দেখলাম যে এই জায়গায় আসলো, এই জায়গা থেকেও গায়েব হয়ে গেল। আর সাউন্ডটা কিসের হলো? নিচে কোনো কিছু নেই, কোনো ভাঙা, কোনো গ্লাস ভাঙা বা যে কোনো কিছু একটা ভাঙার কোনো চিহ্ন নেই, কোনো কিছু নেই, সবকিছু ঠিকঠাক আছে। সাউন্ডটা কিসের হলো? এই লোকটা কোথায় গেল? তখন আমি খুব ভয়ঙ্কর, খুব ভয় পেতে লাগলাম, খুব কেয়ারিং ফিল করলাম। এরপর আমি ভাবলাম যে না, ইনচার্জকে ইনফর্ম করবো না, কারণ এর আগে ইনচার্জকে ইনফর্ম করছি, এখন সে তো এসে কিছু দেখে নেই, এবং ইনচার্জ ইনফর্ম করলে দ্যাট ইজ প্রবলেম ফর মি। তারপরে আমি আমার যে মেন গেটে যে ফ্রেন্ডটা ছিল তাকে ইনফর্ম করার জন্য আমি পকেটে হাত দিলাম, ফোন বের করার জন্য তাকে ইনফর্ম করবো মেন গেটের ফ্রেন্ডটাকে। সে ছিল একজন কেনিয়ান। তো যে আমি পকেটে হাত দিলাম, সে ঠিক তখন খুব জোরে আমার ব্যাক সাইডে, আমার ঠিক রাইট সাইডে
কাঁধে একজন খুব জোরে হিট করলো রাসেল ভাই, খুব জোরে, যেটা বলার মতো না। আমি নিচে পড়ে গেলাম, ফ্লোরে পড়ে গেলাম। এরপরও ফ্লোরে পড়ার পরেও আমি পিছনে দিকে ঘুরে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে এই জায়গায় কি করে তাহলে আমরা হিট করলো কে। পরে আমার আর কিছু মনে নেই রাসেল ভাই। আমি এরপর নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার সাথে আমার বস ছিল, ফোরম্যান ছিল, তারা আমাকে বললো যে তোমার সাথে কি হয়েছে, কি বলছে। আমি আমার ফোরম্যানের সাথে সবকিছু শেয়ার করলাম। এরপর আমার লোকেশন চেঞ্জ করে অন্য লোকেশনে দিয়ে দিছে। আমি সেই লোকেশনে ডিউটি করি না। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার ভাবে ভালো আছি। যদি এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর লিসেনিং, হ্যাভ এ গুড ডে। Booth FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমাদের শেষ অতিথি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আর একবার বলতে হবে আপনাকে নামটা। আমার নাম হচ্ছে আলমিন হোসেন রাকিব। একটু কাছ থেকে কথা বলবেন please। রাখেন। জি। সো আমি এসেছি মিরপুর থেকে। আর আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এক নিকটাত্মীয়র কাছ থেকে আমার শোনা, তার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 25 বছর আগের। এটা ছিল গ্রামের দিকে। সো আমার আঙ্কেল আর আন্টি অনেক বিয়ের বয়স অনেক দিন হয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল না। সো অনেক ডক্টর দেখাইছে, অনেক ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল না। তো তারা সবকিছুর পরে এক তান্ত্রিকের শরণাপন্ন হলো। তো তান্ত্রিক বলেছে এই আমার আন্টির কথা, যে তার প্রতি কিছু অশুভ ছায়া আছে, যেগুলোর জন্য সে বেবি কনসেপ্ট করতে পারছে না। তারপরে তান্ত্রিক কিছু কন্ডিশন দিল। আমার আন্টি কন্ডিশন গুলো ফলো করা শুরু করলো। তো তান্ত্রিকের কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে সে যাতে কোনো অবস্থায় সন্ধ্যার পরে বাইরে না বের হয়। তো আমার আন্টি রীতিমতো গ্রামে থাকতো, তার অনেক কিছু আর কি হাঁস মুরগি ছিল, ওইগুলো নর্মালি করতে হতো। সো সে একদিন ওগুলো দেখাশোনা করার জন্য তান্ত্রিকের কন্ডিশনটা একটু ব্রেক করতে হয়েছে। সো তার খেয়াল ছিল না, সে বাইরে চলে যায়। সো ওখান থেকে প্রবলেমটা শুরু হয়। আন্টি যখন 7 মান্থ, তখন তার ডেলিভারি হয়ে যায়। আর বেবিটা যখন পৃথিবীতে আসে, বেবিটা খুব চঞ্চল ছিল আর কি। নর্মালি একটা 1 মান্থের 1 ডেজের বেবি এত চঞ্চল হয় না। তো বেবিটা অনেক বেশি চঞ্চল ছিল। তো এটা স্বাভাবিক, আমরা সবাই আর কি, তারা সবাই মেনে নিল। তো তারপরে যেটা হলো, বেবিটা যখন 1 মান্থ, তখন আর কি বেবিটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ফিডের থেকে বেশি আর কি প্রয়োজনীয় ছিল খাবার। ক্ষুধা লাগছিল বেশি, বারবার করে ক্ষুধা লাগছিল। 1 মাসের বাচ্চাকে কিন্তু সাধারণত দুধ ছাড়া কোনো কিছু খেতে দেওয়া হয় না, কিন্তু ব্রেস্টফিডিং ছাড়া কোনো কিছু করানো হয়। তারপরেও ওই বাচ্চাটাকে বাইরের খাবার, সুজি এরকম মানে এত ছোট বাচ্চাকে আপনার দিতে বাধ্য হয়েছিল, কারণ ওই চাহিদাটা অনেক বেশি ছিল। তো যখন ওর বয়স 3 মাস, ওর চাহিদাটা আরো বেড়ে গেল। আর নর্মালি একটা বাচ্চা আমরা দেখতে পাই যখন 6 মান্থ কিংবা এর থেকে বেশি হয়, তখন সে হামাগুড়ি দিয়ে প্রথম হামাগুড়ি দেয়, পরে হাঁটতে শিখে। বাট ও যখন 3 মাস ওভার করে 4 মাসে পড়লো, ও তখন থেকে কিছু একটা ধরে দাঁড়াতে চেষ্টা করতেছে। আর রাসেল ভাই, বেবিটা ছিল অনেক সাদা আর কি, ওর গায়ের কালারটা খুবই সাদা ছিল, যেটা একদম অস্বাভাবিক। কারণ নর্মালি একদম মানুষের গায়ের কালার হচ্ছে একটু হালকা ইয়েলো কালার হয়, ওটা ছিল পুরাই সাদা। তারপরে এটাও নর্মাল মেনে নেওয়া হয়েছিল। আর একদিন হলো কি রাসেল ভাই, বেবিটা হঠাৎ করে হাইড হয়ে গেল আর কি। এখন বাড়ির সবাই তখন চিন্তা করতে থাকলো যে ও হয়তো নতুন নতুন হাঁটা শিখেছে, কোথাও একটা চলে গিয়েছে। তো সবাই খুঁজলো, কোথাও পেল না। তো পাশে হচ্ছে গিয়ে ক্ষেত ছিল। সো অনেক খোঁজার পরে ওই ক্ষেতে পাওয়া যায় ওকে। তো এটা একটু সবার কাছে একটু অড লাগে। তারপরে তারা ওই তান্ত্রিককে বলে এটা। তো তান্ত্রিক বলে যে এটা তো তোমার সাথে যেহেতু সমস্যা হয়েছিল, আমি তোমাকে আগেই বলেছিলাম, তো তুমি হয়তো কোনো আমার শর্ত মানোনি, যার কারণে এটা হয়েছে। তো ওই অশুভ কিছু তোমার বাচ্চার প্রতি এখন ছায়া দিচ্ছে। তো আন্টি বলল, হ্যাঁ আমি তো এরকম একটা করেছিলাম, সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম। তো
আন্টি আর এর পরে থেকে একটু সাবধান হলো, বেবিকে একটু কাছে কাছে রাখলো। কিন্তু রাসেল ভাই সবচেয়ে বড় যে ঘটনা সেটা ঘটেছিল ওর ঠিক কিছুদিন পরই, আচ্ছা 15 দিনের মতো। সো বেবিটা একদম হাইড হয়ে গেল। তো তাকে অনেক কষ্ট করেও খুঁজে পাওয়া যায়নি। তো আমার আঙ্কেল আন্টি তারপরে তাদের যত রিলেটিভ ছিল সবাই বেবিটাকে খোঁজা শুরু করলো, কিন্তু বেবিটা আনফরচুনেটলি কোথাও পাওয়া গেল না। তারপরে তান্ত্রিককে ইনফর্ম করা হলো, তান্ত্রিক আসলো। তান্ত্রিক আসার পরে তান্ত্রিক হচ্ছে গিয়ে বললো যে এটা তো অনেক মারাত্মক একটা সমস্যা, এটার জন্য আমাদের তপস্যায় বসতে হবে। তো তান্ত্রিক কিছু জিনিস আনতে বললো, সবাই কিছু জিনিস আনলো। তারপরে হচ্ছে তান্ত্রিক আর কি একটা পাতিলে ফুটন্ত আর কি পানি দিল, আর এটা তাপ দিচ্ছিল। কিভাবে করলো সেটা আমি জানতে চাই। তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে হলো যে জাস্ট একটা ওই বাচ্চাটাই হেঁটে হেঁটে আসলো। জাস্ট এটা খুবই অদ্ভুত ছিল। আরো চোখের সামনে হয়েছে? হ্যাঁ, এটা সবার চোখের সামনে হয়েছে। অনেক লোক ছিল ওখানে, তো সবাই দেখলো বাচ্চাটা এসেছে। সো বাচ্চাটাকে আনার পরে তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করলো, পর বাচ্চাটা কথা বলতে শুরু করলো, বললো যে আমার সাথে এরকম কিছু হয়েছিল খারাপ, যার জন্য। আপনাদের চোখের সামনে সবাই দেখেছে? হ্যাঁ, এটা সবাই চোখের সামনে দেখেছে। আচ্ছা, এখন বাচ্চাটার কি অবস্থা? এখন বাচ্চাটা ভালোই আছে, কিন্তু বাচ্চাটা হচ্ছে গিয়ে ওই ঘটনার পরে, ওই যে ঘটনাটা ঘটার পরে তো বাচ্চাটাকে ফ্রি করা হয়েছিল ওই অশুভ কিছুর কাছ থেকে। ওই যে ফুটন্ত পানির ভিতরে বাচ্চাটা পরে নিজে থেকে গেল, পরে ফুটন্ত পানির মধ্যে একটা চাকে ডেড বডি পাওয়া গেছে। ওটা সবার সামনেই হয়েছে। আর আপনাদের ফ্যামিলির কে কে দেখেছেন এই ঘটনা? এটা আমার ফ্যামিলির অনেকেই দেখেছে। আপনার বাবা মা দেখেছেন? আমার বাবা দেখেনি, বাট কাকি ফ্যামিলি অনেকে দেখেছে। আমার বাবা তখন ওখানে উপস্থিত ছিল না। সেটা আপনাদের ফ্যামিলির মধ্যে ঘটনা? হ্যাঁ, ঘটনা। কারণ আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, আমাকে এই ধরনের স্টোরি, এই ধরনের ঘটনা এর আগেও পাঠিয়েছে, কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে। অনেক সময় বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আপনি বলছেন যেটা আপনার ফ্যামিলির স্টোরি, এন্ড ইটস ট্রু, রাইট? ইটস ট্রু। সো বেবিটা এখন আছে। আর হচ্ছে কি ওই ঘটনার পরে বেবিটার গায়ের কালারটা অনেক নরমাল হয়ে গেছে, আগের মতো তো সাদা ছিল না। এবং আপনি বলছেন এটা সত্যি ঘটনা আপনাদের ফ্যামিলির সাথে? এটাই সত্যি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ফেসবুকের যে সমস্ত আপনারা লিখছেন সে সমস্ত কমেন্টস নিয়ে ফিরে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের মতো আগে বলে দিচ্ছি আর কোনো স্টোরি নেই, এরপরে আপনাদের ফেসবুকে যা আছেন, যা লিখেছেন সেটা নিয়ে ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। নীলফামারী Mood FM. The night comes alive. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:42 শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি 88 FM, and আশা করছি যে আপনারা সবাই ভালোই আছেন। আর এই মুহূর্তে আমি চলে যাব সরাসরি আরো একটি আপনাদের কমেন্টে চলে যাবো। আমি তাই বলেছিলাম, এবং আপনাদের কমেন্টে চলে যাব। ও মাই গড, কমেন্টে। আচ্ছা, যাই হোক, আমি পড়ার চেষ্টা করছি। আমাদের যে পেজ আছে সেই পেজে ভূত এফএম এর যে পেজটা রয়েছে, আমি পেজটার লিঙ্ক আপনাদের বলে দিচ্ছি, www.facebook.com/bhutfm.russell। এই পেজে SK নুরনবী আমাদের সাথে আছেন, এবং তিনি লিখেছেন যে এই শীতের রাতে আজ একাই ভূত এফএম শুনছেন। আমাদের সাথে আতুল জাহান হৃদয় বলছেন যে আরো ভয় পেতে চাই। ঈশা আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। আরো যদি ভয় পেতে চান তাহলে আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি, এখন আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে এবং খুঁজে বের করুন যে আরো কিভাবে ভয় পাওয়া যায়। যেমন এটা যদি আপনি মানে নিজে আজকের এই স্টোরিগুলো অন্য কোথাও গিয়ে নেক্সট টাইম শোনেন, একা কোথাও নির্জনে বন জঙ্গলের মধ্যে বা মাঠে, খোলা মাঠে একা শোনেন, হয়তো একটু বেশি ভয় পেতে পারেন, দেখেন কি করবেন। বাট আমরা আপনার বেশি ভয় পেয়ে যে কোনো সমস্যার জন্য আমরা দায়ী না, সুতরাং আপনি বাসায় থেকে শোনেন, সেটাই বেটার। এমডি শাহিন রহমান আমাদেরকে লিখেছেন, তিনি বুড়িগঙ্গা নদীর কাছাকাছি আছেন এই মুহূর্তে এবং তিনি শুনছেন। আমাদের সাথে আছেন রিপন সাহা, এবং তিনি আজকের শো অনেক ভালো ছিল, শুনছেন গ্রিমসবি ইংল্যান্ড থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঈশান চৌধুরী, অ্যাপ দিয়ে শুনছেন। ইসমাম কাতার থেকে, ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অডিও ক্লিপটা ভালো ছিল লিখেছেন মেহেদি সিএসকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর যে জাহিদ অ্যাসেস, লাশকাটার ঘটনাটার কথা বলেছেন, ভালো ছিল। আমাদের সাথে ইব্রাহিম হুসাইন রাজু আছেন, 5 বছরে একটা এপিসোড মিস করেননি, এখন অ্যাপ দিয়ে শুনছেন তিনি। জীবন মোহাম্মদ আমাদের সঙ্গে
আছেন বাহরাইন থেকে, তিনি শুনছেন আমাদের সাথে এবং তার মানে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাকিব শিকদার, আমাদের সাথে আছেন মেহেদি হাসান হৃদয় এবং আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার সাকিব, ফাহিম মাহমুদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন রনি বিশ্বাস, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এসউদ্দিন, রেশমি নাজনীন আমাদের সঙ্গে আছেন। 4 বছর ধরে তিনি আমাদের সাথে শুনছেন এবং আমাদের সাথে আছেন যে তিনি লিখেছেন যে অবস্থার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সব মিলিয়ে ভয়ঙ্কর ভীতিকর একটা পরিবেশ। জহির রায়হান আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি বাহরাইন থেকে, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এসউদ্দিন, তিনি বলছেন রাসেল ভাই লাভ ইউ, দেশের সর্বোচ্চ শীত প্রবণ এলাকা শ্রীমঙ্গল থেকে শুনছি এবং এক্সাইটেড তিনি অনেক বেশি। এমনি সিয়াম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরাফ প্রীতি এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনে একদিনও ভয় পেলাম না। আরে আপনি তো অনেক স্মার্ট তাহলে। শাহ নেওয়াজ সাগর আমাদের সাথে আছেন এবং মানে আমি কেন বললাম যে মানে অনেকেই আমাদের সাথে শুনছেন, তা থেকে আপনি একেবারে ডিফারেন্ট, অনেক বেশি অন্যরকম। কারণ কেউ না কেউ তো ভয় পেয়েছেন, আপনি একদিনও মানে কোনো না কোনো দিন ভয় পেয়েছেন, আপনি তো একদিনও ভয় পাননি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহ নেওয়াজ সাগর এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি DXZ তারেক এবং আমাদের সাথে আছেন রায়হান ফারদিন রায়হান, এছাড়াও জহির রায়হান আমাদের সঙ্গে আছেন বাহরাইন থেকে, তিনি শুনছেন। বাহরাইন থেকে অনেকেই শুনছেন তার মানে আমাদের সাথে আছেন আজকে এই মুহূর্তে। আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আমি ধীরে ধীরে ফ্যান হয়ে যাচ্ছি ভূত এফএম এর। অলরাইট, বগুড়া থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন শাওন চৌধুরী, এছাড়াও আমাদের আছেন শুভ দেবনাথ, আমাদের সঙ্গে আছেন আসিফুল মিলন সহ আরো অনেকে এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফুর্তির পেজেও অনেকে আছেন, কিন্তু ফুর্তির পেজটাতে এই মুহূর্তে দেখা